go live from Race from Bengal page তো হুম হ্যাঁ এসে গেছে। এসে গেছে, ঠিক আছে, অলরাইট, ইউর লাইভ। ইজ গোয়িং, চলছে, হ্যাঁ খুলে রাখিস, দেখতে থাকিস যাতে চলছে। হ্যাঁ, আমি এটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আর জাস্ট ফেসবুকে এনশিওর শেয়ার কি করে, দিস ইজ ফেসবুকে ইটস গোয়িং অন। ইয়া ওকে। ঠিক আছে, সবাইকে নমস্কার। আজকে আমরা সারা পৃথিবীতে বিভিন্ন সময়, আমরা এখানে এখন বসে আছি আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরে। এখানে সকাল 8:30 নাগাদ, ভারতবর্ষে রাত্র 9টা বেজেছে। কেউ আছে লন্ডন থেকে, সেখানে আলাদা সময়, ইটালি থেকে, বিভিন্ন জায়গা থেকে। বাট আমরা হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছি, কিন্তু আমাদের যেটা এক সূত্রে বেঁধে রেখেছে সেটা হলো আমাদের ভালোবাসা বাংলা মার প্রতি। আমরা হয়তো বহু বছর আগে বাংলা ছেড়েছি, আজকে কেউ অন্য শহরে, আমরা হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছি। প্লিজ সবাই একটু মিউট করে দেবেন তো, ভালোবাসা বাংলা মার, সবাই একটু মিউট রাখবেন প্লিজ। তো কিন্তু আমাদেরকে যেটা ধরে রেখেছে, যেটা আমি বললাম, বাংলা মায়ের প্রতি ভালোবাসা, এবং আমরা সবাই বিশ্বাস করি যে আজকে বাংলা যে জায়গায় এসে দাঁড়িয়েছে তা আমাদের কারোর কাছেই কাঙ্ক্ষিত নয়। বাঙালি হয়তো অনেক ভালো করেছে, কিন্তু বাংলা কি করতে পেরেছে? বহু বছর আমরা দেখে এসেছি যে সামহাও আমাদের রাজ্যের যা ইন্টারেস্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সবসময় যেন একটা যুদ্ধ যুদ্ধ মনোভাব। আমি জানি না কেন 34 বছরে আমরা বাম শাসন দেখেছি, আর 15 বছরে দেখছি তৃণমূলের শাসন। সবসময় যেন একটা যুদ্ধ, এবং সবসময় যেন সেন্ট্রালের বিরুদ্ধে একটা বলার মাধ্যমে নিজেদের স্কোরিং করা। তাতে সব থেকে যাদের ক্ষতি হয়েছে সেটা হচ্ছে বাংলার মানুষের। এবং আমরা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি তার থেকে নিচে জায়গার আর কোনো যাওয়ার জায়গা নেই। এখান থেকে আমরা শুধু উঠতেই পারি। এবং সেই কারণেই সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালিরা আজ সমস্তভাবে জড়িত। আপনারা জানেন আমরা যে এনআরআইস ফর বেঙ্গল, আমরা একটা ক্যাম্পেন আমরা শুরু করেছিলাম, যেখানে আমরা সমস্ত ন্যাশনালিস্ট বাঙালি, সে পৃথিবীর যে প্রান্তেই হোক, সিঙ্গাপুর থেকে শুরু করে, সাংহাই থেকে শুরু করে, অস্ট্রেলিয়া থেকে আমেরিকা, লন্ডন, সুইডেন, আফ্রিকা, আমরা সবাইকে এক সূত্রে জুড়েছি বাংলা মায়ের জন্য, ভারত মায়ের জন্য। সেই জায়গা থেকে আজকে আমরা একজনকে পেয়ে গেছি যাকে আমার কুডোস জানানো ছাড়া, এবং যাকে সেলাম জানানো এবং নমস্কার জানানো ছাড়া আর কোনো উপায় নেই। দেখুন, আমরা সবাই একটা জিনিসে বিশ্বাস করি, বাংলার পরিবর্তন দরকার, বাংলার উন্নতির দরকার। কিন্তু বাংলায় বসে সেই কথাটা বলা এবং একটা স্ট্যান্স নেওয়া, যে ভদ্রলোকের প্রচুর প্রচুর ভক্ত আছে, প্রচুর পেশেন্ট, অ্যাজ এ ডাক্তার উনি আজকে বাংলার বুকে একজন স্বনামধন্য ডাক্তার। উনার যে রাজনৈতিক সক্ষতা বা রাজনৈতিক বিশ্বাস, তার কথাও আমরা জানি। কিন্তু তার বাইরে গিয়ে, সেই সব ছোট মায়োপিক চিন্তার বাইরে গিয়ে, শুধুমাত্র যে বাংলার পরিবর্তন দরকার, বেঙ্গলকে বাঁচাতে হবে, এবং তার জন্য মোদিজির নেতৃত্বে সেন্ট্রাল যা করছে, সেন্ট্রাল অ্যান্ড স্টেটকে এক জায়গায় নিয়ে আসতে হবে, এবং ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস রাখা। ইংরেজিতে একটা কথা আছে, কলিং স্পেড আ স্পেড। সেই জিনিস যিনি করেছেন, আমরা দেখেছিলাম আরজি কর আন্দোলন থেকে, এবং বিভিন্ন জায়গায় যে ভদ্রলোকের নাম আমরা কয়েকদিন আগে দেখলাম, উনি মোদিজির সভায় এসেছিলেন, ডক্টর নারায়ণ ব্যানার্জি। ডাক্তারবাবু, আপনাকে প্রণাম। আমাদের সবার নমস্কার। আপনার প্রতি আমাদের শ্রদ্ধা, আপনার প্রতি আমাদের সম্মান বলার নয়। এবং আজকে আপনাকে আমাদের মধ্যে পেয়ে, এবং এত এত প্রবাসীরা সারা পৃথিবী থেকে দেখছে, আপনার কথা সবাই আমরা শুনবো। ওয়ান্স এগেন ধন্যবাদ, এবং থ্যাংক ইউ ফর অল দ্যাট ইউ আর ডুইং ফর আওয়ার স্টেট। এই বলে আমি রিকোয়েস্ট করব রত্নেশ্বর, আমাদের ছোট ভাই রত্নেশ্বর রায়চৌধুরীকে, ওয়াশিংটন ডিসিতে থাকে, মেরিল্যান্ড, ওয়াশিংটন ডিসি, বহু বছরের পরিচয় আছে নারায়ণদার সাথে ব্যক্তিগতভাবে। রত্নেশ্বর, তুমি যদি একটু ছোট করে ডাক্তারবাবুর একটা পরিচয় করাও, এবং তারপর আমরা কথা শুরু করব। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, তো নমস্কার। আমি রত্নেশ্বর রায়চৌধুরী, আমার আদি বাড়ি কাশীপুর, কলকাতা। আমি এখন থাকি মেরিল্যান্ডে, মার্কিন যুক্তরাষ্ট্রে। তো ডক্টর ব্যানার্জি আমাদের ছোটবেলা থেকে একটা হচ্ছে আইডল ফিগার। আমাদের কলকাতায় যখন, উত্তর কলকাতায় স্পেসিফিক্যালি যখন কোনো সেই রকম হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সেট আপ ছিল না, তখন খুবই একটা দুর্বিষহ দিন থাকতো। সেই 90-এর দশক, একটা কোনো হাসপাতালে আইসিইউ ছিল না উত্তর কলকাতায়। তো নারায়ণদা নিজে এই সমস্ত হাসপাতালগুলো, ছোট ছোট হসপিটালগুলোকে তৈরি করেছিলেন নিজের উদ্যোগে, যেখানে আইসিইউ সেট আপ তৈরি করা যায়, যেখানে অ্যাটলিস্ট কোনো একটা রাত দুপুরবেলা একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট হলে তাকে বেসিক ট্রিটমেন্টটা করা যায়। তো নারায়ণদার তারপর থেকে উত্তর কলকাতার মানুষের কাছে নারায়ণ ব্যানার্জি একটা পরিচিত মুখ। আমরা যখন স্কুলে পড়েছি, সে 1999-2000, তখনই থেকে একটাই নাম শুনে আসতাম, কলকাতা মানেই নারায়ণ ব্যানার্জি, নারায়ণ ব্যানার্জি।
তখন আমি ওনাকে চিনতাম না, উনিও আমাকে চিনতেন না, আমি অনেক ছোট তখন সেই সময়। পরবর্তীকালে আমাদের স্কুলের অ্যালুমনিতেই ওনার সঙ্গে আমার দেখা হয়। তো নালন্দার যে কার্যকর্ম, উনি শুধুমাত্র যে কর্পোরেট হসপিটালে প্র্যাকটিস করেন সেটা নয়, ওনার প্রচুর ফ্রি ক্যাম্প আছে। সেই ফ্রি ক্যাম্পগুলোতে উনি চেষ্টা করেন যাতে গ্রামের প্রান্তিক মানুষের কাছে ট্রিটমেন্ট পৌঁছে দেওয়া যায়। তো নারাদা একটা দাবি করেছেন, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের একটা পরিবর্তন দরকার। এখন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, যেখানে পশ্চিমবঙ্গের কোনো রকম উন্নতি নেই, পশ্চিমবঙ্গের অবনতি ঘটে চলেছে। এই অবনতির একটা শেষ সীমায় পৌঁছে যাওয়া একটা রাজ্যে এখন কিভাবে মানুষকে ঘুরে দাঁড় করানো যেতে পারে, যেখানে অ্যাটলিস্ট কলেজ পাশ করা ছেলেরা তারা যেন বেসিক একটা চাকরি করতে পারে পশ্চিমবঙ্গে। তাদেরকে না অটো চালাতে হয়, তাদেরকে না রিক্সা চালাতে হয়। এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা, আমি গত বছর যখন আমি কলকাতায় গেছি, আমি এরকম অনেক লোককে দেখেছি যারা বিকম পাস করা, তারা এখন টোটো চালাচ্ছে। যারা বিএসসি পাস করেছে তারা টোটো চালাচ্ছে। এইরকম পশ্চিমবঙ্গের পরিস্থিতি। তো পশ্চিমবঙ্গে এইরকম একটা তলানিতে চলে যাওয়া রাজ্য, সেই রাজ্যটাকে কিভাবে একটু যদি আমরা সাহায্য করতে পারি, আমরা সবাই মিলে সাহায্য করতে পারি, যাতে একটা রাজনৈতিক পথ পরিবর্তন ঘটে। এই রাজনৈতিক পথ পরিবর্তন পশ্চিমবঙ্গকে আগামী দিনে যেন আবার আগের পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গ আমরা জানি, আমরা ডক্টর বিধান রায়ের পশ্চিমবঙ্গ দেখেছি, যেখানে উন্নতি উন্নতি এবং উন্নতি, সর্বক্ষেত্রে আমরা এগিয়েছিলাম। সেই সর্বক্ষেত্রে এগিয়ে থাকা একটা রাজ্য এখন সবকিছুতে এগিয়ে আছে, কিন্তু শেষের দিক থেকে এগিয়ে আছে। তো কিভাবে আমরা এই রাজ্যটাকে আবার সামনের দিকে এগিয়ে আনতে পারি, তো এই নিয়ে একটা প্রচেষ্টা নালন্দা শুরু করেছেন। আমি নালন্দাকে ধন্যবাদ জানাবো, জানিয়ে নালন্দাকে বলবো যে আগামী দিনে আপনার কি কি ভিশন পশ্চিমবঙ্গের জন্য, সেগুলোর জন্য একটু আপনি বলেন। একটা কথা আমি নারায়ণদা আপনার কাছ থেকে শোনার আগে আমরা শুনতে চাইবো নারায়ণদা, যে কোন পয়েন্টে আপনার মনে হলো যে এবার সামনে আসা দরকার, এবার কথাটাকে স্পেডকে স্পেড বলা দরকার, এবং আপনি যদি সেই যে সারা পৃথিবীর বাঙালিরা শুনছে তাদেরকে বলেন যে কেন আপনার মনে হলো, আপনার একটা প্রচন্ড, আমার এই কথাটা আমাকে অনেক দিন ধরে ভাবিয়েছে আপনার এই স্টেটমেন্টটা, যে ঘুম ভাঙলে সাম্প্রদায়িক আর না ভাঙলে উদ্বাস্তু। এই ছোট্ট একটা লাইন যে কত ইম্প্যাক্টফুল অ্যান্ড সাটল। তো আপনি যদি সবকিছু নিয়ে একটু আমাদেরকে, ইউ টেক ইউর টাইম অ্যান্ড টেল আস, কি কোথা থেকে আপনার মনে হলো না আর নয়, এবার বলতে হবে, সামনে আসতে হবে, অ্যান্ড আপনি কি দেখছেন, কোথায় দাঁড়িয়ে আছি, এবং কিভাবে কি আপনার পুরো ব্যাপারটা একটু বলেন, এবং তারপর আমরা আমাদের সবার ভাইদের কিছু কিছু কোয়েশ্চেন আছে, সবাই করবে, আমরা কেউ একটা আমরা আমরা নজরও রাখছি ফেসবুকে কমেন্ট কি পড়ছে, আমরা সেখান থেকেও কোয়েশ্চেন তুলবো, বাট প্লিজ। ধন্যবাদ সবাইকে। প্রথমে আমি বলি যে পশ্চিমবঙ্গের যে অধঃপতন শুরু হয়েছে, সেটার জন্য দায়ী হচ্ছে গভর্নমেন্ট পলিসি। সেই গভর্নমেন্ট পলিসি কিন্তু অনেক দিনের, এবং গভর্নমেন্ট পলিসি হবে আজকালকার দিনে গভর্নমেন্ট পলিসি যা হওয়া উচিত। আজকে 1950 গভর্নমেন্ট পলিসি নিয়ে ন্যাচারালি 2026 চলতে পারে না। 2026 গভর্নমেন্ট পলিসি হবে যাতে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো হয়, যাতে আমাদের ছেলেরা কাজ পায়, ভাতা দিয়ে তাদের বসিয়ে রাখা না যায়। আরেকটা হচ্ছে, বরাবরই পশ্চিমবঙ্গের মানুষরা বামপন্থায় বিশ্বাস করে। তারা বামপন্থী আমি বলবো না, কোনো দল বামপন্থী ঠিকাদার নিয়ে রাখেনি বরাবর। একদম চিত্তরঞ্জন দাস থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপরেও পশ্চিমবঙ্গের মানুষরা তারা ব্যবসাকে না ভয় পায়। তারা যে এন্টারপ্রেনার হতে পারে তার চেয়ে ওরা কিন্তু কেরানিগিরি, ক্লার্কের চাকরি অনেক বেশি কাম্য মনে করে। প্রথম হচ্ছে মানসিকতা পরিবর্তন দরকার একদম। দ্বিতীয় হচ্ছে যে লেবার সিকিউরিটি ডেফিনেটলি দরকার সব জায়গায়, কিন্তু 8 ঘন্টা কাজের নয়, এটা 12 ঘন্টা কাজের দরকার। এবং সবচেয়ে বড় কথা, কাজের জন্য কাজ করছি তা না, যে কাজ আমাকে দেওয়া হয়েছে সেই কাজটা টাইম ফ্রেমের মধ্যে কমপ্লিট করতে হবে। সেটাই কিন্তু এখনকার নিড অফ দ্য আওয়ার। আগেকার দিনে যখন আমার বাবা চাকরি করতেন,
তখন ওই 10টা 5টা ডিউটি ছিল, অনেকে 10টার জায়গায় 12টায় যেতেন, 3টে বেরিয়ে আসতেন, হাজিরা দেওয়াই কাজ ছিল। এখন কিন্তু আমাকে এই টাইমের মধ্যে কাজ শেষ করতে হবে, নয়তো পানিশড হব। এই ভয়টা সবার মধ্যে কাজ যেন করে, এবং আমি যত ভালো কাজ করতে পারবো তত আমার স্যালারি বাড়বে, এবং আমার স্যালারি বাড়াটা ডিপেন্ড করবে না কাউকে তেল দেওয়ার উপর। অর্থাৎ আমি আমার কাজের মাধ্যমে আমার স্যালারি বাড়াতে পারবো, এবং প্রশাসন যেন নির্ভীকভাবে আমাদের পাশে এসে দাঁড়ায়। কিভাবে দাঁড়াতে পারে? এক নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি প্রশাসন হতে হবে। তা আমরা প্রথম কোথায় আটকে গেলাম? আমি যদি ফিরে যাই 2006 সালে বা তার আগে, বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গে শিল্প আনা, কিন্তু আনফর্চুনেটলি কিছুটা তার দলের থেকে আর কিছুটা উগ্র বামপন্থী মনোভাবাপন্ন আমাদের বর্তমান সিএম এর কাছ থেকে, যে আমরা পশ্চিমবঙ্গের ভালো চাই না, যার জন্য সিঙ্গুর আটকে গেল। হতে পারে যে সিঙ্গুর যে জায়গাটা পছন্দ করা হয়েছিল 3 ফসলি জমি, কিন্তু আলোচনার মাধ্যমে কোনো সমাধান হয় না, এটা হতে পারে না। সুতরাং গভর্নমেন্ট শুড বি ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি। তাছাড়া আমার মনে হয়েছে লাস্ট কিছুদিন ধরে, এক মিনিট, একটা ফোন এসে আটকে, হ্যাঁ, লাস্ট কিছুদিন ধরে যে আমরা আবার বোধহয় আরো 5 বছরের জন্য আবার সেই জড় ব্যবস্থার মধ্যে দিয়ে না চলে যাই, যে জড় ব্যবস্থার মধ্যে দিয়ে কিছু না, কিছু লোককে টাকা পয়সা পাইয়ে দিয়ে তাদেরকে জাস্ট বসিয়ে রাখা হচ্ছে, কোনো নতুন ইন্ডাস্ট্রি তৈরি করার পরিকল্পনা এবং সদিচ্ছা নেই। আচ্ছা, পশ্চিমবঙ্গ কি লাকি জানেন? বিরাট লাকি। আজকে ভারতবর্ষে অন্য কোনো স্টেটে এত জল নেই যে জলটা দরকার। পশ্চিমবঙ্গে একটু খুঁড়লেই কিন্তু জল পাওয়া যাবে। আজকে ইউপি, গুজরাট, আমি যদি বলি মহারাষ্ট্রে, জল পাওয়া একটা বিরাট সমস্যা। পশ্চিমবঙ্গে জল খুব ইজিলি অ্যাভেলেবেল। পশ্চিমবঙ্গে কলকাতা এয়ারপোর্ট, সবার সাথে কানেক্টিভিটি রয়েছে। 2টো বন্দর আছে, একটা কলকাতা, একটা হলদিয়া বন্দর আছে। বাংলায় আইআইটি আছে আমাদের খড়গপুর, আমাদের আইআইএসসি হয়েছে কল্যাণীতে, শিবপুর আছে। সুতরাং এদেরকে যদি প্রপার ইউটিলাইজ করা যায় এবং প্রপারলি আমাদের ঠিক মতো করে দিশা দেখানো যায়, যে আমরা পশ্চিমবঙ্গে শুধু গভর্নমেন্ট চেঞ্জ করলে তো হবে না, গভর্নমেন্ট চেঞ্জের সাথে সাথে এটাও দেখতে হবে যে দুর্নীতিটাও যেন চেঞ্জ না হয়ে যায় একটা গভর্নমেন্ট থেকে আরেকটা গভর্নমেন্টে, বা পলিসিগত চেঞ্জ কিন্তু অত্যন্ত দরকার। সেই পলিসিগত চেঞ্জ করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ভালো রিলেশন রাখতেই হবে, কারণ জানতে হবে পশ্চিমবঙ্গ একটা অঙ্গরাজ্য, আর যে সেন্ট্রালের বিরোধিতা করে হয়তো হাততালি করানো যায়, কিন্তু আলটিমেট ভালো করা যায় না। আমরা পাশের রাজ্যের উদাহরণ দেখি, উড়িষ্যা। নবীন পট্টনায়কের আমল থেকে উড়িষ্যা আমল বদলে গেছে, এখন আরো বদলাচ্ছে। বিহার এগিয়ে যাচ্ছে, ইভেন আসাম আগের চেয়ে এগিয়ে গেছে। আমি বলছি যে আমাদের মানসিক ব্যাপারটা আমাদের পশ্চিমবঙ্গবাসীদের যেমন চেঞ্জ করতে হবে, পশ্চিমবঙ্গে যে রাজা বা রাজত্ব করবে, রাজা তো বলা যায় না গণতন্ত্রে, যে মুখ্যমন্ত্রী হবেন বা ক্যাবিনেট মিনিস্টার যারা হবেন, তাদের একটা ভিশন থাকা দরকার, যে ভিশন 2035, নট ভিশন 2026 ভোট। এবং লং টার্ম ভিশন যেটা থাকবে, যে এখন এই মুহূর্তে সত্যি কথা বলতে কি, কালের নিয়োগে আস্তে আস্তে অনেক ইন্ডাস্ট্রি না বসে যাচ্ছে, যেমন জুট মিল। জুট মিল গুলোকে
আহ, যদি আমরা আধুনিকীকরণ করার জন্য আমাদের জুট টেকনোলজি আছে, তাদের কাছ থেকে হেল্প নিতে পারি, তাহলে প্লাস্টিকের বদলি হিসাবে আমরা জুট ইন্ডাস্ট্রিকে আরো ডেভেলপ করতে পারি। না তো একের পর এক জুট ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। যদি সেটা করা সম্ভব হয় সবচেয়ে ভালো। আমাদের শুধু দেখতে হবে শিল্পের জায়গায় যেন কনস্ট্রাকশন না হয়, শিল্পের জায়গা যেন শিল্পের জন্যই থাকে। আর নতুন শিল্প, আইটি সেক্টর এবং একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করার জন্য গভর্নমেন্টের সদর্থক প্রচেষ্টা। আমি বলছি না যে গভর্নমেন্ট শুধুমাত্র স্লোগান নির্ভর এবং প্রচার নির্ভর প্রচেষ্টা, সদর্থক প্রচেষ্টা কিন্তু আমলা নির্ভর করতে হয়। গভর্নমেন্ট তার পলিসি নির্ধারণ করবে, আমলা সেটাকে ইমপ্লিমেন্ট করবে। সেই ইমপ্লিমেন্টেশন হবে একদম ভাবে কোনো ভয় নয়, যে আমলার সোজা মেরুদণ্ড আছে, যে আমলা সত্যিকারের এগিয়ে নিয়ে যেতে পারবে, তাকে পলিটিক্যাল লিডাররা গাইড করবে। পলিটিক্যাল লিডাররা এখন পলিটিক্সে আসছেন কিছু রোজগার পাতির জন্য। সেটা কিন্তু আমি বলছি শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য না, ইউএস এর ক্ষেত্রেও হয়তো ট্রু। আমি বলবো বহু জায়গায় পলিটিশিয়ানদের ভীষণভাবে ঘৃণা করা হয়, কারণ তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। কিন্তু একটা বেসিক প্রিন্সিপাল থাকবে যে আমরা রাজ্যকে, যে রাজ্য পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিতে প্রথম দ্বিতীয়র মধ্যে থাকতো, সে লাস্টের দিকে কেন হবে? হ্যাঁ, প্রথম দিকে মাসুল সমীকরণ নীতি একটা প্রধান অসুবিধায় ফেলেছিল, সেটা উঠে গেছে। প্রথম দিকে তখন পাওয়ার এর অসুবিধা ছিল। হ্যাঁ, পাওয়ার এখন প্রচুর, কারণ ইন্ডাস্ট্রি নেই তো প্রচুর পাওয়ার। সুতরাং আমাদের এক নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রি, নাম্বার টু ইন্ডাস্ট্রি বান্ধব, অন্তত সিঙ্গেল উইন্ডোতে, যাতে একবার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যদি বলে যে আমরা এটা চাই, সাথে সাথে সেটা মঞ্জুর হয়ে যায়। এবং ইন্ডাস্ট্রি গড়ার সময় আমি যেটা দেখেছি, ছোট ছোট ইন্ডাস্ট্রি যারা গড়ে, তাদের একটা পার্সেন্টেজ সাথে সাথে লোকাল তথাকথিত নেতাদের কাছে পৌঁছে দিতে হয়। এই জিনিসটাকে কিন্তু অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা কিন্তু পছন্দ করে না, সোকল্ড গুন্ডাগিরি। সুতরাং পশ্চিমবঙ্গের মেধা আছে, পশ্চিমবঙ্গের সম্পদ আছে, ইউটিলাইজ করার মতো একটা মাথা দরকার, যে মাথা সত্যিকারের পশ্চিমবঙ্গের ভালোর জন্য ভাববে, দলের জন্য না। দারুণ দারুণ, আপনি এত সুন্দরভাবে ডাক্তারবাবু বললেন পুরো ব্যাপারটা। আর আপনি পেশেন্টসদের সঙ্গে এত বছর ধরে কাজ করছেন, আপনি একদম মাটির থেকে উঠে আসা ফিলিংসটা এবং তাদের দুঃখ, তাদের কি চলছে, পুরো ব্যাপারটা আপনি দেখতে পান। তো ওই জায়গা থেকেই আমাদের অনেকের অনেক প্রশ্ন আছে। একটা কোয়েশ্চেন, আমি একটা পয়েন্ট আমি বলবো আপনার সঙ্গে, আমরা একটা সময় জানতেও চাইবো। আমরা এবার খুব ইন্টারেস্টিং কিছু জিনিস দেখছি, যত ইলেকশন কাছে আসছে। আমরা দেখেছি অভয়ার মা, এবং তাকে আমাদের প্রণাম ডাক্তারবাবু, যে উনি সব, আমরা বলতে পারি যে সারা পৃথিবীর লোকেরা আমরা হয়তো আরজি করের জন্য দাঁড়িয়েছিলাম, রাত জাগা থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, কিন্তু যে মানুষটা সব থেকে বেশি হারিয়েছে সে তো হলো মা। তার সন্তান গেছে, সে তার প্রতিবাদ, সে তার বিচারও পায়নি, সে পথে পথে ঘুরেছে, কি কি করেছে। আজকে সেই মা তো আমাদের সবার কাছে একটা লিজেন্ড হওয়া উচিত, একটা আইডিয়াল হওয়া উচিত, যে মা লড়াই ছাড়েনি, যার সঙ্গে দূর দূরান্তে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সেই মা আজকে সাহস করে সেই জায়গায় এসে দাঁড়িয়েছেন, এবং সেই জায়গা থেকে নিজের মেয়ের যে অধিকার, যে বিচার মানে বার করে নিয়ে আসার জন্য নিজে লড়তে এসছেন। তো আপনি যদি একটু বলেন ডাক্তারবাবু, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা অনেক উৎসাহ দেখছি, এর কোনো মানেই হয় না। এবং আপনি খুব সুন্দরভাবে বলেছেন, আপনি কলতানের কথাও বলেছেন, আপনি ইভেন ওখানকার তৃণমূলের বিধায়কের কথাও বলেছেন, যে এত যদি সত্যি আমাদের ফিলিংস থেকে থাকে আরজি করার জন্য এবং অভয়ার জন্য, এই তো সময় দূরে সরে গিয়ে এই মাকে, এবং সেটা একটা
দৃষ্টান্ত বলবে, আমরা শত গর্ব করি যে পশ্চিমবাংলা এবং কলকাতা মানবিকতার জন্য, এটাই তো সময় সেই দৃষ্টান্ত প্রতিষ্ঠা করার, যে সেই মাকে আমরা অ্যাজ এ সমাজ সুযোগ করে দিয়েছি বিধানসভায় পৌঁছানোর এবং কথা তোলার। আপনি যদি কিছুটা একটু বলেন এই ব্যাপারে, তারপর আমরা একজনের কাছে যাব, আমাদের বন্ধু ভাইদের কাছে যাব বিভিন্ন কোশ্চেন জানার জন্য। আসলে অভয়ার মৃত্যু না পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই ব্যাপারটা যেদিন প্রথম শুনি, আমি কিন্তু কলকাতা থেকে খবর পাইনি, আমি খবরটা পেয়েছিলাম দিল্লি থেকে, যে অভয়ার মৃত্যু হয়েছে এবং এটা আত্মহত্যা বলে চালানো হচ্ছে, এবং প্রথম 3 ঘন্টা আত্মহত্যা বলেই চালানোর চেষ্টা করা হয়েছিল। সেদিন কিন্তু এটা বললে ভুল করা হবে, মীনাক্ষী কলতান এবং পরে সজল এসে ব্যাপারটা কিছুটা আটকানোর চেষ্টা করলো। প্রশাসন যেন বড্ড তাড়াতাড়ি করে কোনো রকমে একটা দায়সারা গোছের একটা পোস্টমর্টেম করে খুব তাড়াতাড়ি জিনিসটা, একজন পার্টিকুলার ব্যক্তি নিযুক্ত ছিলেন যিনি পুড়িয়ে দিলেন দেহটা, যাতে আর দ্বিতীয়বার পোস্টমর্টেম করা যায় না। এটা হচ্ছে একটা প্রথম খটকা আমাদের সবার লেগেছে। কিন্তু যে মা বাবা তার কন্যাকে হারালো, সে তো সারা জীবনের জন্য হারালো। তিনি তো আমাকেও তার বাবা ভেবেছেন যে আমি বোধহয় বিজেপির প্রার্থী হতে যাচ্ছি পানিহাটিতে, আমি কি একবারও মাইন্ড করব? আমার মনে হয় একজন সন্তানহারা মায়ের কাছে এটাই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যে হ্যাঁ, ক্ষমতা থাকা দরকার ভারতবর্ষে। ক্ষমতা থাকলে ইনফ্লুয়েন্স করে যদি তার সন্তানের হত্যার আসল কারণটা ধরতে পারা যায়। আমি সেই জন্য আবার এই প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করব, যারা অভয়ার মায়ের বিরোধিতা করছেন দাঁড়ানো নিয়ে, তারা একটু তার জায়গা থেকে একটু ভেবে দেখুন। আমাকে তো অনেক মানে কি বলবো, বিষ পান করে নীলকণ্ঠ হতে হয়েছে। 1 নম্বর কুণাল ঘোষের কাছে যাওয়ার পর সেটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। অ্যাজ ইফ কলকাতার রাজনীতিটা হয়ে গেছে না পিএনপিসি, পরনিন্দা পরচর্চা, যে আমি একজনের সাথে যাওয়া মানে আমি তৃণমূল হয়ে গেলাম, আমি একজনের কাছে যাওয়া মানে আমি সার্টেন দলের কাছে হয়ে গেলাম। না, দলদাসে কেন পরিণত হব? আমার কি বুদ্ধি নেই? অভয়ের মা দাঁড়াতে চেয়েছেন, পূর্ণ মর্যাদা দিয়ে বলছি, অভয়ের মা যেন জিতে আসেন। খুব ভালো হতো যদি আনকন্টেস্টেড জিততে পারতেন, কিন্তু আনফর্চুনেটলি কেউই তুলবে না। কিন্তু আমি নিশ্চিত জানি পানিহাটিবাসী কিন্তু অভয়ের মাকেই ভোট দেবে, অন্য কাউকে না। দারুণ, দুর্দান্ত, দুর্দান্ত, একদম। সেই আমরাও মানে এটা আমাদের সবাইকেও, আমাদের বিবেককেও একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা যদি উনাকে জেতাতে না পারি, তাহলে মানে অ্যাজ এ সমাজ এবং অ্যাজ এ বাঙালি এটা আমাদের কাছে সবার কাছে মানে হার এবং লজ্জা। ডাজন্ট ম্যাটার কে ইলেকশন জিতছে, কোন পার্টি জিতছে, এবং আমাদেরকে হিপোক্রিট বলা হবে। যে আরজিকর নিয়ে সারা পৃথিবী দাঁড়িয়ে গেছিল, বাংলা তথা ভারত, সেখানে যখন আজকে এই মোমেন্ট ভগবান আমাদের কাছে পৌঁছে দিয়েছি যে মাকে জেতানোর, সেটা যদি আমরা না পারি, তো এটা। আরেকটা কথা খুব ইন্টারেস্টিং আপনি বলেছেন ডাক্তারবাবু, যেটা আমার খুব ভালো লাগলো, সেটা আপনি বললেন যে কমিউনিজম আর কমিউনিস্ট দুটো আলাদা, মানে বামপন্থী চিন্তাধারা আর বামপন্থী রাজনীতি। আমি জানি আপনি হয়তো আপনি হয়তো ধীরে ধীরে আপনার আরো সুযোগ হবে, আপনি আরো জানবেন আমাদের সঙ্ঘের ভাবধারা এবং সঙ্ঘের মানুষদের জীবনযাত্রা, এবং আপনি দেখতে পাবেন যে যদি আপনি বলেন যে সমস্ত কিছু বর্জন করে একদম মাটির মানুষ হয়ে জীবনযাত্রা কি, আমি ওই টার্মটা আমি এটা বলবো না যে কমিউনিস্টদের জীবনযাত্রার সাথে বা ওই রকমের কিছু বলবো না, বাট আপনি কিন্তু এত বছর আপনার এই দিকে পড়াশুনো, আপনি বুঝবেন যে কতটা স্বার্থত্যাগের জীবনযাত্রা আমাদের সঙ্ঘের স্বয়ংসেবকরা এবং আমাদের প্রচারকরা কাটায়। এবং তারা হয়তো কোনো বড় মুখ করে কোনো নাম বলে না, বা তাদের ওইটা বাইরে বেরিয়ে আসে না, বাট যে তাদের যে হিউমিলিটি, তাদের যে ডাউন টু আর্থ লাইফস্টাইল এবং তাদের যে স্যাক্রিফাইস আপনাকে কিন্তু সবসময় ইন্সপায়ার করবে। এবং আমরাও সেই নিয়েই রাজনীতির বাইরে উঠে আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট, যে বাংলাকে বাঁচানো এবং বাংলাকে করে এগিয়ে নিয়ে যাওয়ার, সেই ব্যাপারেই আমাদের বিভিন্ন বন্ধুরা বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে এসেছে। শুভজিৎ ব্যানার্জি আমাদের ছোট ভাই, লস অ্যাঞ্জেলেসে থাকে, টেকনোলজিস্ট। শুভজিতের কিছু কোয়েশ্চেন আছে চিকিৎসা ব্যবস্থার উপরে। শুভজিৎ, তুই যদি প্লিজ কোয়েশ্চেনটা করিস ডাক্তারবাবুকে। হ্যাঁ, ডাক্তারবাবু নমস্কার, আমি শুভজিৎ, আমি লস অ্যাঞ্জেলসে থাকি।
তা আমার প্রশ্ন একটাই, যে মানে এটা প্রশ্ন বলা ভুল হবে, এটা একটা আইডিয়া আমি আপনার সঙ্গে শেয়ার করব, যেটা নিয়ে মানে এটা আমার এই সম্বন্ধে জ্ঞান খুব কম। আপনি যদি এই বিষয়টা একটু আলোকপাত করেন। তা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটা আমরা পিপিপি মডেল বলি, এই মডেলেতে উত্তরপ্রদেশে মেডিকেল কলেজ হয়েছে, বা বিভিন্ন বিধানসভায় ওরা, বা প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ওরা হসপিটাল তৈরি করছে। তা পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় প্রথম প্রশ্ন কি এটা করা সম্ভব? কারণ এটাতে তিনজনের কোলাবোরেশন দরকার: সেন্ট্রাল, স্টেট এবং বেসরকারি সংস্থা, বা যে কোনো ইনভেস্টর যারা ইনভেস্টমেন্ট করবেন। সো এটা একটা ত্রিমুখী উন্নয়ন প্রকল্প, এবং এই প্রকল্পগুলো যদি আমরা বাস্তবায়িত করতে পারি প্রতিটা বিধানসভায়, মানে 294টা বিধানসভার মধ্যে যদি আমরা 50%ও করতে পারি, তাহলে তো বিরাট ব্যাপার। কারণ পশ্চিমবঙ্গের 50% বিধানসভায় যদি পিপিপি মডেলের হাসপাতাল তৈরি হয়, তাতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে উন্নত হবে, এবং প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, এবং যেভাবে আজকে সাউথের স্টেটগুলোতে আমরা এখান থেকে দৌড়ে যাই চিকিৎসা করাতে, তো লোকে হয়তো আগামী দিনে পশ্চিমবঙ্গে দৌড়ে আসতে পারে। তো এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন যে এটা করা সম্ভব, বা এটা কিভাবে করা সম্ভব, বা এটা হলে কি হতে পারে পশ্চিমবঙ্গের ভবিষ্যতে। আসলে পশ্চিমবঙ্গের পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা না কলকাতা নির্ভর, এবং সমস্ত ডাক্তাররা যারা বেসরকারি তারা কলকাতাতেই থাকতে পছন্দ করেন, এবং সমস্ত বড় বড় হসপিটাল কিন্তু প্রাইভেট হসপিটাল কলকাতায়। এবং এসএসকেএম এ যেমন অনেক কিছু যন্ত্র আছে, অনেক বড় বড় ফ্যাকাল্টি আছে, কিন্তু পশ্চিমবঙ্গে এসএসকেএম একটাই আছে। কল্যাণী এইমস এখন সবে পা দিয়েছে, এবং সময় লাগবে একটা জিনিস গড়তে। আর প্রাইভেট হসপিটাল পুরোপুরি হওয়াটার একটা অসুবিধা আছে ভারতবর্ষের ক্ষেত্রে। কারণ ভারতবর্ষের এখনো অব্দি 90% মানুষ কিন্তু বিমার আওতায় নিজে বিমা করতে পারে না, তাদের সেই খরচটা করার সামর্থ্য নেই, বা মেন্টালিটি নেই। সামর্থ্য অনেকের আছে, মেন্টালিটি নেই। তা পশ্চিমবঙ্গে যেটা স্বাস্থ্য সাথী আরম্ভ করা হয়েছিল লো কস্টে, এটাও এক ধরনের আমি বলবো স্বাস্থ্য বীমা, কিন্তু যারা করেছিলেন না তারা বোধহয় ডাক্তারি স্বাস্থ্য সম্পর্কে খুব একটা অবহিত নন। তার কারণ কি, ভারী অদ্ভুত লাগবে আপনাদের শুনতে, অর্থোপেডিক্সটা মোটামুটি ঠিক আছে। একজন পেশেন্ট যখন ক্রিটিক্যালি ইল, তার আইসিইউ লাগছে, সমস্ত ইনভেস্টিগেশন করতে হচ্ছে, তার পেছনে খরচ হচ্ছে সারাদিনে 2500 থেকে 3500 টাকা। কোনো যারা প্রাইভেট হসপিটাল করেছে তারা জোর জবরদস্তির শিকার হতে পারবে না, এবং তারা লসে রান করবে না। কারণ আমি যদি আজকে কলকাতা শহরে বলি যে এই ধরনের ক্রিটিক্যালি ইল পেশেন্ট, আমি ইউএসএ থেকে, মানে ইউএসএ 100 ভাগের 1 ভাগ খরচ হবে, বাট স্টিল দ্যাট উইল বি 50,000 পার ডে। এবার আমি বলছি যে এটাকেই যদি ওনারা 15,000 করতো, অনেক জায়গায় এটা ইমপ্লিমেন্ট করা যেত। সুতরাং একটা ভিশনের অভাব, যে আমরা লং টার্ম ভিশন স্বাস্থ্যসাথী, এটা স্বাস্থ্যসাথীতে সাধারণ ছোটখাটো অপারেশন ঠিক আছে, অ্যাকসেপ্টেড, ওইটুকু ক্ষতি স্বীকার করতে পারবে। আর কি হচ্ছে, একদিকে আছে এক্সট্রিম এন্ডে গভর্নমেন্ট হসপিটাল, যেখানে ডাক্তারদের স্যালারি অত্যন্ত খারাপ। মানে ডাক্তাররা যেভাবে কষ্ট করে 12 বছর স্ট্রাগল করার পর তারপর তারা শিখে ডাক্তারি করে, সুতরাং তাদের সবসময় ইচ্ছা থাকবে যে না, আমরা বাইরে কিছুটা প্র্যাকটিস করে নিজের আরো বেশি, প্রত্যেকেরই যা ইচ্ছা টাকা রোজগার করি। সবার তো কপাল আমার মতো হবে এরকম না, যে প্রথম দিন থেকে প্র্যাকটিস জমে গেল, যে আমি গভর্নমেন্ট চাকরি করলামই না, সারা জীবন প্রাইভেট এবং কর্পোরেটে থাকলাম। কিন্তু মাটির সাথে মিশতে হবে ডাক্তারদেরও।
সুতরাং প্রাইভেট পিপিপি মডেলে সরকারের নিয়ন্ত্রণ যেন থাকে এবং সেই নিয়ন্ত্রণের জন্য সরকার সবার কাছে ভালো হওয়ার তাগিদে এত কম কস্টে যেন ইনভেস্টিগেশন না করতে বলে। ধরা যাক একটা এমআরআই ১,৫০০ টাকার মধ্যে এমআরআই করা, ৭০০ টাকায় একটা সিটি স্ক্যান করা সম্ভব, রিফারবাইজ মেশিন দিয়ে হয়তো সম্ভব, কিন্তু আজকালকার দিনে যেখানে টেকনোলজি এত এগিয়ে গেছে, আমাদের যে সিটি মেশিন অন্তত 64 অথবা 128 দরকার, সেখানে ওখানে 2 দিয়ে চলছে। মানে আমি বলতে চাই যে অনেক লো কোয়ালিটি ইমেজ দেয়। আর সবচেয়ে বড়, যন্ত্র আছে বিভিন্ন হসপিটালে বা বিভিন্ন মেডিকেল কলেজ নয়, এমনি ওই সুপার স্পেশালিটি নামটাকে না সরিয়ে দিতে হবে। সুপার স্পেশালিটি নাম তাদেরই হবে যেখানে সব জায়গায় সুপার স্পেশালাইজেশন আছে। আমাদের ভারতবর্ষের দরকার প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা এবং প্রিভেন্টিভ হেলথ কেয়ারের উপর জোর দেওয়া। আমার মনে হয় যদি প্রথমেই যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রিভেন্টিভ হেলথ, সিনিয়ররা যেন অন্তত পক্ষে তারা ভ্যাকসিনেশন নেয়, ভ্যাকসিনের দামটা একটু কমানো যাতে যায়, যাতে ২,০০০ টাকার ভ্যাকসিনটা ১,০০০ টাকায় হয়, সেটা চেষ্টা করা, সেটা করলে করা যায় আমি মনে করি। আর আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মেডিকেল এডুকেশন, যেটা পেশেন্টের একটা ক্লিনিক্যাল আইডিয়া থাকা দরকার যে আমার মেন অসুবিধাটা কোথায়। তার বদলে মানে আমাকে স্মোকিং ছাড়তে হবে, আমাকে হাঁটতে হবে, আমি অ্যালকোহল আনলিমিটেড খেতে পারবো না, রোজ অ্যালকোহল খাবো, আর ওদিকে প্রচুর ভাত খাবো, মিষ্টি খাবো, সুগারের ওষুধ খাবো না, আমি আয়ুর্বেদের শুধু চর্চা করব। যেমন আমি বিজেপি জয়েন করার পর অনেকে বলছে গোমূত্র খেলে সব রোগ সেরে যাবে। এটাও যেমন ভুল, সেরকম আমাদের দেশে যেটা দরকার সায়েন্টিফিক চিকিৎসা লোকের সাধ্যের মধ্যে। আমি কিভাবে সম্ভব আমি বলি, প্রাইমারি হেলথ কেয়ার লেভেলটার যেখানে ইনফ্রাস্ট্রাকচার আছে আরো মজবুত করা হোক, সেখানে একজন কে পোস্টিং দেওয়া হোক যে মেডিসিনে এমডি করেছে বা মেডিসিনে হাউসস্টাফশিপ করেছে বা মেডিসিনে ট্রেনিং আছে এবং লোকের পালস বুঝতে পারে। যেমন সেখানে বিনা পয়সায় ওষুধ দেওয়া হোক। প্রথমে এই গভর্নমেন্ট কিন্তু শুরু করেছিল অত্যন্ত দামি ওষুধগুলোও ইন্ডেন করেছিল। আমি বলতে চাই, আমাদের বাতের ব্যথায় আমরা বায়োলজিক্স ইউজ করি, আপনাদের দেশে বায়োলজিক্স হচ্ছে ইউএসএ তে দাম যদি আমি বলি আমাদের দেশে ৩,০০,০০০ টাকা হয়, আমাদের দেশে সেটা ৩০,০০০। এই ৩০,০০০-এর ওষুধ কিন্তু গভর্নমেন্ট প্রোভাইড করতো। ইনফ্লিক্সিম্যাব বলে একটা ওষুধ আছে যেটা এসএসকেএম এ বিনা পয়সা পাওয়া যেত। রিটুক্সিম্যাব এখনো ইন্ডেন করলে বিনা পয়সা পাওয়া যায়, কিন্তু প্রসেসটা বড্ড বেশি দীর্ঘ। আর যত দিন যাচ্ছে এই ওষুধগুলো আস্তে আস্তে কমিয়ে দেওয়া হচ্ছে যাতে সরকারের কোষাগারে না টান ধরে। আসলে সরকারকেও বুঝতে হবে হেলথ সেক্টরে আমরা কতটা খরচ করব, কোন জায়গায় খরচ করব। 90% খরচ হওয়া উচিত প্রিভেন্টিভ হেলথ কেয়ার আর বেসিক সুগার, প্রেশার মেডিসিনে এবং সাপে কাটার এবং জলাতঙ্কের ভ্যাকসিনের। বাকি 10% যাদের দরকার তাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একটা ভালো জায়গা থাক যেখানে অন্তত করোনারি অ্যানজিওটা করা যায়, অ্যানজিওপ্লাস্টি করা যায়। আর আমাদের এসএসকেএম থাকে ফাইনাল রেফারাল, যেখানে হয়তো কোনো ভালভ রিপ্লেসমেন্ট বা আমরা আজকাল যেগুলো করি যে বুক না কেটে আমরা মানে আর্টেরিয়াল ট্রাইকাসপিড ভালভও রিপ্লেস করছি, অ্যারোটিক ভালভও রিপ্লেস করছি, যদিও খরচটা প্রায় 20 লাখের কাছাকাছি। সেই সব জায়গায় গভর্নমেন্টের হেল্প কিছু কিছু নিডি মানুষের দরকার। কিন্তু
আমি যদি সব জায়গায় সুপার স্পেশালিটি করি, পেছনে ব্যাকআপ আমাদের যারা আসল সিস্টার, যারা আসল ওয়ার্ড বয়, টেকনিশিয়ান, প্রকৃত অর্থে তারা কিন্তু তাদের খাটিয়ে নেওয়া হয়। অনেক টেকনিশিয়ানরা আমার কাছে আসে, তারা অনেক কষ্ট করে পড়ে, বিভিন্ন প্রাইভেট টেকনিশিয়ান কলেজে প্লেসমেন্ট হয় না, তাদের সেই প্রাইভেট ইনস্টিটিউশনে বিনা পয়সা খাটতে হয়, সুতরাং তাদের খাটিয়ে নেওয়া হয়, আলটিমেটলি প্লেসমেন্ট পাওয়া যায় না। সুতরাং আমার মনে হয় যিনি আমাদের স্বাস্থ্যটা দেখবেন, তার স্বাস্থ্য সম্পর্কে কিছুটা জ্ঞান দরকার, অর্থাৎ তার দরকার নেই, তার অন্তত আমলা অথবা তার একজন পরামর্শদাতা দরকার, যে কোথায় কতটা খরচ করতে হবে। আমি শুধু বিজ্ঞাপনে ভরিয়ে দিলাম, কিন্তু আমি একটা পায়ের হাড় ক্র্যাক হলো, সেটা আমি মেদিনীপুরে চিকিৎসা করতে পারলাম না, আমাকে এসএসকেএম এ আসতে হলো, এটা কোনো কাজের কথা না। একদম একদম, থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত এক্সপ্লেন করলেন আপনি ব্যাপারটা। এবং একটা পয়েন্ট বলতে বলতে আপনি বললেন যে কিছু ক্ষেত্রে আমাদের মানুষদেরও মানে অনেক সময় রিডিকিউল করা বা ট্রোলিং করার একটা পার্ট হয়ে যায়। এবং আপনি বললেন আপনি বিজেপিতে আসার পর অনেকে বলছে যে গোমূত্র, অনেক ক্ষেত্রে আমাদের লোকজনের কোনো আইডিয়াও নেই যে আমাদের সিভিলাইজেশন এবং বেশ কিছু জিনিসের কি কি মানে ঠিক ভুল। আই এম নট এক্সপার্ট অফ মেডিকেল সায়েন্স, বাট রিডিকুল করার জন্য রিডিকুল করার কোনো মানে হয় না, সেটা আমি বিশ্বাস করি। এবং ট্রোলিংয়েরও একটা লিমিট থাকা উচিত। এবং সব কথাতে এটাকে দেগে দেওয়া যে এটার কোনো মানে নেই, বাট মানে আয়ুর্বেদের একটা বড় ইম্প্যাক্ট আছে, এবং যত মানুষ জানবে মানে তাতে যদি কারো ভালো হয়। এবং আমি জানি আপনাকে খুব ইন্টারেস্টিং যে ইউএসএ তে কিন্তু এর উপরে বিরাট বড় রিসার্চ চলে এই এই পয়েন্টের উপরে। আমাদের প্রত্যেকটা ওষুধ কিন্তু গাছগাছরা থেকে তৈরি হয়। হুম আমি যেমন বলি, সুগারের ওষুধ মেটফর্মিন হুম। গাছের থেকেই তৈরি হয়েছে। আচ্ছা। আমাদের প্রেশারের ওষুধ রেসারপিন হুম এখনো সর্পগন্ধা থেকে দেওয়া হয়। কিন্তু আয়ুর্বেদের এখন প্রবলেমটা কি, প্রপার রিসার্চ এবং আমরা যেটা বলি যে হেড টু হেড ট্রায়াল, সেই হেড টু হেড ট্রায়াল আয়ুর্বেদে কিন্তু হচ্ছে না বলেই বিশ্বজুড়ে আয়ুর্বেদের অতটা প্রচলন হচ্ছে না। কারণ আমরা সবাই এভিডেন্স বেসড মেডিসিনকে আমরা ধরি যে এটাই ঠিক। সেটা যেমন ইউএসএ তে এভিডেন্স বেসড মেডিসিন ছাড়া আমি যদি কোনো প্রেসক্রাইব করি, আমি যদি ভুল প্রমাণিত হই, আমার একটা বিরাট অর্থদণ্ড হবে। হুম কিন্তু আমাদের এখানে যত্রতত্র লেখা হয় বিভিন্ন ওষুধ। হুম এবং সবচেয়ে বড় কথা, আমার মনে হয় এটা আমার জন্যই আমি রিল করি, যে লোকের অ্যাওয়ারনেস দরকার যে কোন অসুখে কার কাছে যাবে। হলো গিয়ে কোমরতে ব্যথা, পা অব্দি নেমে যাচ্ছে, এটা স্পাইনাল কর্ড লেভেলে ব্যথা, চলে যায় অর্থোপেডিক সার্জনের কাছে, যাওয়ার উচিত স্পাইনাল সার্জনের কাছে। সুতরাং এখানে না অ্যাওয়ারনেসটা ডাক্তারি সম্পর্কে, আমি এটা দিয়েই 2 বছর আগে শুরু করেছিলাম, যে এখন আমাদের এখানে মহৌষধ হচ্ছে সর্বিট্রেট। বুকে ব্যথা হলো, দরকার নেই, আমাদের এখানে যেখানে ব্যথা হোক সর্বিট্রেট জিভের তলায় দিয়ে দেওয়া। হুম তা হুম। সর্বিট্রেট কি? একটা ভ্যাসোডাইলেটর। দাঁড়িয়ে জিভের তলায় সর্বিট্রেট দিলাম, প্রেশার কম আছে, সে তো অজ্ঞান হয়ে পড়ে যাবে তলায়। সিপিআর ট্রেনিং একদম প্রাইমারি লেভেলে শুরু করা উচিত। বেসিক সিপিআর, লাইফ সাপোর্ট মেজার, এই জিনিসগুলো কি সরকার ইমপ্লিমেন্ট করতে পারে না? এগুলো তো বড় কিছু লাগে না। রোটারি তো বিভিন্ন জায়গায় করে যাচ্ছে, আমি রোটারির অংশগ্রহণকারী বলেই আমি বলছি। মানে আমরা আমাদের সমাজ মাধ্যমকে ইউজ করি আমাদের সাধারণ মানুষকে কিছুটা স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার। আর গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আয়ুর্বেদের উপর প্রচুর জোর দেয়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে অনেক ফান্ডিং করতে হবে আয়ুর্বেদের রিসার্চ এবং হেড টু হেড ট্রায়ালের উপর। ধরা যাক সর্পগন্ধা পাউডার, কত ডোজে কতটা প্রেশার কমবে ভার্সেস তার সাইড এফেক্ট কি, তার সাথে প্লেসিবো। 10 জনকে দেওয়া হলো, 10 জন হলে খুব কম স্যাম্পল হবে, 50 জন 50 জন,
করে তার এভিডেন্সটা দেখা যায়। তা সত্ত্বেও বলবো ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আর ইন্ডিয়াতে ওষুধের দাম কিন্তু সবচেয়ে কম, এবং সেটার জন্য ইন্ডিয়াতে একটা বিরাট মুশকিল, এত বেশি লোক সংখ্যা, এত বেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কোয়ালিটি কন্ট্রোল করার লোক কোথায়? যার জন্য 2 নম্বরী ওষুধ বা নিম্নমানের ওষুধ ভরে গেছে। সেটা আমরা ডাক্তার হিসেবে বুঝতে পারি, একই ওষুধ লিখেছি, প্রেশার কমছে না, মহা ঝামেলা। আর সব ক্ষেত্রেই তো ডাক্তারকে দায়ী করা হয়, কিন্তু পুরো সিস্টেমের মধ্যে ডাক্তার যে একটা অংশ মাত্র। যদি ডাক্তারের পেছনে সিস্টার না থাকে, তাদের সাপোর্টিং স্টাফ না থাকে, তার যন্ত্রপাতি না থাকে, ওষুধ যদি ঠিক না থাকে, ডাক্তার ভালো করবে কি করে? ডাক্তার, হ্যাঁ, কিছু ক্ষেত্রে ওভারবার্ডেন, 80-90 জন পেশেন্ট ইনডোরে ভর্তি একজন ডাক্তার, তা সম্ভব কার কি করা? সুতরাং বড্ড বেশি ডিসক্রিপেন্সি। কোনো হসপিটালে প্রচুর ডাক্তার, কোনো হসপিটালে ডক্টর কম। তার মেইন রিজন সরকারের ডাক্তারদের স্যালারি সেন্ট্রাল গভর্নমেন্টের ডাক্তারের স্যালারি সমান হওয়া উচিত। আর যে এমসের ডাক্তাররা যে স্যালারি পায়, সেটা স্টেটের ডাক্তাররা কেন পাবে না? নিঃসন্দেহে তাদের পাওয়া উচিত। যারা গ্রামে কাজ করে তাদের ইনসেনটিভ দিয়ে আরো বেশি স্যালারি দেওয়া উচিত, যাতে তারা গ্রামে কাজ করতে পারে। আর নজর দেওয়া উচিত রিসার্চে। প্রচুর তরুণ প্রতিভা রিসার্চ করার জন্য মুখিয়ে আছে। আর আমাদের ইউএস এর মতো কম জনসংখ্যা নয়, বা ইউকের মতো প্রচুর জনসংখ্যা, এবং তাদের উপর রিসার্চ করাই যায়। রিসার্চ প্রচুর পেপার বেরোয় আমাদের, কিন্তু মৌলিক পেপার খুব কমই বেরোয়। তো আমাদের নেক্সট আমাদের ভাই বিক্রম লন্ডন থেকে, ওর একটা কোয়েশ্চেন আছে। বিক্রম, তুই যদি জিজ্ঞাসা করিস ডাক্তারবাবুকে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আম, আমি লন্ডনে, আমার অ্যাকচুয়ালি কলকাতার বাড়ি। আর আমার ঠাকুর দাদারা 1946 ভারত ভাগের আগেই চলে আসতে হয়েছিল। আহ, আমি এখানে জেপি মর্গানে আছি, আর আমি ওভারসিজ ফ্রেন্ড অফ বিজেপি ইউকে এখন কনভেনারের দায়িত্ব রয়েছে। আমিও কিন্তু কলেজ জীবনে যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, আমি প্রথমে এসএফআই এর স্টুডেন্ট ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আহ, আর ওই কলেজ ছাত্র জীবনেই আমার বামপন্থা আর বামপন্থী থেকে জার্নি টু সংঘ হয়েছিল। আহ, আহ, তো আমার প্রশ্নটা, এই আমার পূর্বপুরুষের যারা যে পরিস্থিতি ছিল, আমি বাংলাদেশের বিষয়ে খুব ক্লোজলি কাজ করছি, আমরা দেখতে পাচ্ছি বাঙালি জাতি সংকুচিত। আর যখন আমি বলি বাঙালি, আমি প্রথমত বাঙালি হিন্দু সংস্কৃতিতে বিশ্বাস করে যারা, তাদের কথাই বলছি। একজন মুসলিম বাঙালি যদি মা দুর্গাকে বা মা লক্ষ্মীকে আরাধ্য না হয়েও তাকে তার সংস্কৃতির অংশ বলে মনে করে, সেও বাঙালি আমার কাছে। তো আজকে সংকুচিত বাংলাদেশে আজকে 10%-এরও নিচে নেমে গেছে, কন্টিনিউয়াস অ্যাটাক হয়েছে, এবং শুধু রাজনৈতিক একটু পালাবদলের এক্সকিউজ দরকার, আদারওয়াইজ চলতেই থাকে। আমি খুব ক্লোজলি কাজ করেছি। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে আপনার বামপন্থী সিপিএম পার্টিরই ক্যাডার, তাকে হিন্দু হওয়ার অপরাধে অত্যাচারিত হতে হয়েছে মুর্শিদাবাদ জেলায়, এবং সেখানে এক্সট্রিমিস্ট মাইন্ডেড ইসলামিস্টরা করেছে। আই ওয়ান্ট টু সেপারেট মুসলিম ধর্মাবলম্বী আর ইসলামিস্ট একটু সেপারেট করতে চাইছি। এবং এই যে আমাদের ডেমোগ্রাফিক চেঞ্জ যেটা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে, এর ফলে যদি সোনার বাংলাও হয়ে যায়, সেই সোনার বাংলা হয়ে যাবে ক্ষণস্থায়ী। কারণ এই সম্প্রসারণ মানসিকতার যে আইডিওলজি রয়েছে, ইসলামিস্ট আইডিওলজি, তারা ডিস্ট্রয় করে দেবে। তার ইতিহাস আমরা দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন, ভারত কেন, বিশ্বের বিভিন্ন জায়গায়। এই জায়গা থেকে দাঁড়িয়ে বামপন্থী ভাবধারার যে আইডিওলজিক্যাল ভাবধারা যেটা রয়েছে, যার সাথে সাম্যবাদ বা সংঘের একাত্ম মানবতাবাদের অনেক টাচ পয়েন্ট রয়েছে, কমিউনিটি রয়েছে, আপনি এই সমস্যাটাকে কিভাবে দেখেন? আর কিভাবে বামপন্থী ভোটার যারা আজও ভাবছে বিজেপিকে ভোট দেব না, কিন্তু মমতা ব্যানার্জির এই অত্যাচার এবং এই তোষণের রাজনীতিতে যারা ভুক্তভোগী বুঝতে পারছে,
তাদের প্রতি আপনার কি আবেদন থাকবে যাতে এই পরিবর্তনে তারা একত্রিত হতে পারে? আমার মনে হয় রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ আরএসএস এর যদি ভালো করে পড়া যায়, প্রচারকরা কিন্তু মানে কোনো তারা কিন্তু প্রচার চায় না নিজেদের, তারা চুপচাপ প্রচার করে যায়। আরএসএস কিন্তু একবারও ভারতীয় মুসলিমদের কখনো খারাপ বলে না। আরএসএস কে উগ্র হিন্দুবাদী কেন বলা হয় আমি জানি না। আমি আরএসএস এর দপ্তরে গেছি, কলকাতায় কথা বলেছি, ভালো লেগেছে। হ্যাঁ, আমাদের হিন্দু ধর্ম অনেক প্রাচীন। হিন্দু ধর্মের উপর প্রথম 800 বছর মুঘল, তারপরে 200 বছর ইংরেজ তারা শাসন করেছে। কিন্তু হিন্দু ধর্ম দাঁড়িয়ে আছে তার ঔদার্যের উপর। আমরা রিলিজিয়ান মানে একটা ভাবি যে একটা জিনিস করতেই হবে। যেমন যারা খ্রিস্টানিটিতে বিশ্বাস করে তারা কিন্তু রোববার চার্চে যায় এবং চার্চে গিয়ে তারা কিন্তু তাদের প্রার্থনা করতে হয়। যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের নামাজ পড়তে হয়। কিন্তু আমরা হিন্দুরা কতটা ফ্রি বলুন তো? আমি কৃষ্ণকে ভালোবাসতে পারি, আমি দক্ষিণেশ্বরের কালী ঠাকুরকে ভালোবাসতে পারি। হিন্দু ধর্ম অনেক উদার। সেরকম ভাবে যদি প্রকৃত অর্থে কেউ যদি কোরআন পড়ে থাকে, কোরআনে জিহাদি কথাটার মানে কি সেটা কিন্তু ভুল ব্যাখ্যা করা হয়। জিহাদি কথার মানে হচ্ছে নিজের মনের মধ্যে আমার যত পাপ আছে আমি যেন সে পাপটা ধুয়ে ফেলতে পারি। এটাই প্রপার এক্সপ্লেইন না করে তাদের শেখানো হয় জেহাদি মানে হচ্ছে অন্য ধর্মাবলম্বীকে খুন করো। তা কিন্তু নয়। একটু কোরআনটা পড়ে দেখতে অনুরোধ করব সবাইকে। সবাইকে বলবো একটু আরএসএসটাও একটুখানি দেখতে, যেন সবাই ওই একমুখী না চলে যে আমি বামপন্থায় বিশ্বাস করি তার মানে এই নয় যে আরএসএস আমার কাছে ত্যায্য। আমি আমি সমস্ত যারা ওভারসিজ সিটিজেন আছে আপনাদের মতো, তাদের একটা কথাই আমি বলবো, আপনারা সমস্ত ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু প্রকৃত অর্থে যদি পড়াশুনো করে তারা অনেক উদার। সেই উদারতাই কিন্তু আমাদের শিক্ষা দেয়। আমাদের শিক্ষা, আমাদের সমস্ত কিছু, আমাদের ধর্ম আসল নয়, শিক্ষা আসল। এবং শিক্ষিত ধার্মিকরা সবসময় উদারপন্থী হয়। এটা প্রত্যেক ধর্মের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ডাক্তারবাবু, এটা খুব একটা ইন্টারেস্টিং টপিক এবং আপনি পয়েন্টে বললেন। এখানে একটা ব্যাপার আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই যে আমাদের হয়তো এটা মানা দরকার, এটা সারা ভারতবর্ষে এটা সময় এসছে মানার, যে ভারতবর্ষ আজকে সেকুলার, কারণ 80% হিন্দু। যেখানে ক্রেডিট ডিউ সেটা দেওয়াও কিন্তু দরকার। এবং আমরা বাই ধর্ম, সনাতন ধর্ম, আমরা কাউকে কখনো আমরা অ্যাগ্রেসর হইনি, কোনো সিভিলাইজেশনের উপরে অ্যাটাক আমরা করিনি। আমরা উল্টে, যেটা সারা জীবন আজকে যে হিন্দু, যদি আজকে কোনো জায়গায় প্রশ্নও ওঠে যে কেন হিন্দু, একটা কথা আমরা শুনি হিন্দুত্ব। এটা বুঝতে হবে, হিন্দুত্ব ইজ নাথিং বাট হিন্দুইজম দ্যাট রেজিস্ট। আমরা এত বছরের অত্যাচার, সেই বখতিয়ার খলজির সময় থেকে বাংলাদেশের হিন্দুদের উপরে, পশ্চিমবঙ্গ, ভারত ভাগ, এত কিছু, অপারেশন সার্চ লাইট, জগন্নাথ হল, এত কিছু দেখে এসছি। এবং আজকেও দেখছি যে এতদিন পর যে হিন্দুর, সনাতনের মতো এমন একটা ধর্ম, জাতি যারা সবাইকে নিয়েই চলে, যেটা আমরা, আমাদের কথাই হলো অদ্বৈতবাদ, যেখানে আমরা সবার মধ্যে একই মানুষকে এবং একই জিনিসকে দেখি। আমরা ইভেন 100 বার অদ্বৈতবাদ হচ্ছে আসল। রাইট, সেই জায়গা থেকে যখন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। কারেক্ট, এক্স্যাক্টলি। এইটা তো দাদা আপনি মানবেন যে এটা আমাদের বেসিক। আমরা কোথাও আমাদের ধর্মে এটা বলিই না আমরা যে আমারটাই ঠিক, মাই ওয়ে অর হাইওয়ে। যেখানে কিছু জায়গায় যে আজকে প্রবলেম দেখা যাচ্ছে এবং যে রেজিস্ট্যান্সের পয়েন্টটাও আসছে ডাক্তারবাবু হিন্দুদের মধ্যে, তার একটাই কারণ, যদি রেজিস্ট্যান্স না আসে, আমার এই সভ্যতা, আমরা অলরেডি ভারত দুভাগ হতে দেখেছি, 3 ভাগ হতে দেখেছি, আমার এই সভ্যতা
কিন্তু কোথাও থাকবে না, আমার ধর্মও কোথাও থাকবে না। আর এটা আমি যেটা আরেকটা পয়েন্ট যেটা ডাক্তারবাবু বললাম, যেটা আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের সেকুলারিজমের পেছনে 80% হিন্দুর বিরাট বড় ভূমিকা। কোথায় এত হাই মেজরিটি পৃথিবীতে আপনি দেখবেন দেশ যেখানে কিনা সব ধর্মের এই ধরনের সবাইকে নিয়ে চলা? তো আমার মনে হয় এই জায়গাটাও একটা ক্রেডিট কিন্তু ডাক্তারবাবু দরকার দেওয়া, যেটা সত্যি। আমি আচ্ছা, একটা একটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ আমি বলুন। জাস্ট একটা বলি, ইন্দোনেশিয়ায় তো 90% মুসলিম। হুম। তাহলে ইন্দোনেশিয়াতে গরুরকে কেন এত পুজো করা হয়? গরুর তো একটা হিন্দু, ওদের এয়ারলাইন্সের নামও গরুর এয়ারলাইন্স। হুম। গরুর ওদের রুপিজের ভেতরে ওদের যে ডলার বা যাই বলা হোক না কেন, হুম। হুম। তাতে গরুরের প্রতিমূর্তি আছে। হুম। অর্থাৎ আপনাকেও না সব সময় একটা ভাবলে হবে না যে সব হিন্দুই উগ্র হিন্দু, সব মুসলমানই উগ্র মুসলমান। তা নয়, এদের শেখানো হচ্ছে, এদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি যেমন আপনাদের বলবো, আরএসএস কিন্তু কখনো বলে না উগ্র হিন্দুত্ববাদ। হুম। আরএসএস কিন্তু বিশ্বাস করে অদ্বৈতবাদে, যে অদ্বৈতবাদ আমাদের কিন্তু ভারতবর্ষকে ইউনাইটেড রেখেছে। আজকে আমরা একথা বললে ভুল করব, আজকে স্বাধীনতা সংগ্রামে ভারতীয় হিন্দুদের যেমন ভূমিকা আছে, মুসলমানদেরও সেম ভূমিকা আছে। আমি একটা কথাই বলতে চাই, যদি এই উগ্র হিন্দুত্ববাদটাকে একটু সফট হিন্দুত্ববাদে না পরিণত করতে পারে, পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু বিজেপির কাছে বিজেপিকে রিফিউজ করবে। এই জিনিসটা একটু আপনারা ভেবে দেখবেন। আপনারা থাকছেন একজন ইউএসএ তে, একজন ইউকে তে, সেখানে হয়তো আপনারা দেখছেন মুসলিম সন্ত্রাসবাদীদের, কিন্তু ভারতে বহু জায়গায় কিন্তু ভালোভাবেই দুজনে থাকে, এবং তাদের মধ্যে খুব সুচতুর ভাবে এই সন্ত্রাসবাদী ব্যাপারটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা প্রত্যেক পরিণত যারা যারা আরএসএস ভক্ত, আরএসএস সম্পর্কে পড়াশোনা করেছে, একটু আরএসএস এর বইটা খুলে পড়ে দেখবেন তো। আরএসএস এ কোথাও লেখা নেই যে আমাদের উগ্র হিন্দুত্ববাদ করতে হবে। আমরা অদ্বৈতবাদ, এক এবং এক ঈশ্বর, এতে বিশ্বাস। না না না, একদম নিশ্চয়ই সেটাই বিক্রম যেটা পয়েন্টটাও যেটা বলছিল, রাইট, যে আমাদের বেসিকটাই তো আমরা যে হিন্দু শব্দটা যখন ইউজ করি তার মধ্যেও আমাদের সমস্ত কালচারকে নিয়ে চলার, ওটা তো আমাদের বেসিকে পড়ে। এবং সেই পয়েন্ট থেকে আমি জানি আমাদের আরো কয়েকজন, আমাদের সময় এগিয়ে আসছে, আমাদের সুদেব সিলিকন ভ্যালি থেকে এবং অনির্বাণ স্যান রামন থেকে, দুজনে তোমরা যদি একসঙ্গে তোমাদের কোয়েশ্চেনটা বলো, দেন ডাক্তারবাবুকে। হুম। হ্যাঁ। শিওর। না না, থ্যাংক ইউ ডাক্তারবাবু, খুবই ভালো লাগছে আপনার এই মিশন আর ভিশনের কথাবার্তাগুলো। খুবই টেকনোলজিস্টের মতোই এখানকার যারা অন্টারপ্রেনার তারাও এরকম কথা বলে। যে কথাটা আপনি বললেন যে ইউনো যে লিডারশিপ আসুক, বিজেপি লিডারশিপে তাকে একটা মিশন আর একটা ভিশন দেখাতে হবে, তাতে করে আর কি মানে আমাদের স্টেটের যাতে আরো বেশি এগিয়ে যেতে পারে। তো সেই সেই সম্পর্কে আমার একটা প্রশ্ন আছে যে আহ, যে যেমন ধরুন উত্তরপ্রদেশ একসময় যখন, এখন তো লাস্ট 10 বছর ধরে বিজেপি সরকার চালাচ্ছেন, যোগীজি চালাচ্ছেন, দেখা গেছে যে খুবই ইনভেস্টর ফ্রেন্ডলি পরিবেশ তৈরি হয়েছে। আর সেই সেই তুলনায় যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের ব্যাপারটা, মানে আমরা অবভিয়াসলি লাস্ট কিছু মানে ফর ফিউ ডিকেডস উই হ্যাভ গন ব্যাক। তো সেটা সম্ভব করতে হলে কিরকম টাইপের স্ট্রাকচারাল পরিবর্তন দরকার আছে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে স্পেশালি টেকনোলজি সাইডে ডেটা সেন্টার অনেক বিল্ড হচ্ছে, লোকে আজকাল এআই এর ব্যাপারে সবাই, এভরিবডি ইজ অ্যাওয়্যার অফ এআই, এভরিবডি ইজ ইউজিং এআই। সো কিরকম টাইপের স্ট্রাকচারাল রিফর্মস আপনি মনে করছেন যে পরবর্তী সরকারকে মানসিকতা মানে থাকার উচিত? আমার মনে হয় যে আরেকটা ফার্স্টলি ডাক্তারবাবু, যদি আপনি ডাক্তারবাবু বলার আগে আমি সুদেবকেও অ্যাড করব, বাট আমি বলে নেব অনির্বাণ খুব ইন্টারেস্টিং, সবাই কিন্তু বাংলা থেকে উঠে আসা। অনির্বাণও সিউড়ির ছেলে, রাইট? সিউড়ির, হ্যাঁ। হ্যাঁ সিউড়ির ছেলে, তারপরে কলকাতায় হ্যাঁ। থেকে যে আজকে এখানে থাকে, খুব ভালো করছে। এবং সুদেব ভেরি সিনিয়র টেকনোলজিস ভ্যালিতে আছে বহু বছর ধরে, এন্টারপ্রেনার প্লাস টেকনোলজিস, বাট দমদমের শিয়ালদার ছেলে, দমদম শিয়ালদা। সুদেব, তোমার কোশ্চেনটা যদি অ্যাড করো তাহলে ডাক্তারবাবু একসাথে এই দুজনের অ্যান্সারটা দিতে পারবেন।
হ্যাঁ, নমস্কার। তো আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগছে। আমরা তো হলো দেশ ছাড়তে ছেড়ে দিয়েছি, দেশ ছাড়তে যে প্রথমে কলকাতা ছাড়তে হয়েছে, ছেড়ে যেতে হায়দ্রাবাদ চলে গেছিলাম, ব্যাঙ্গালোর গেছিলাম, সেখান থেকে চলে এলাম এখানে। কলকাতায় তো কোনোদিন থাকাই হলো না আমাদের। তোমার কিন্তু ভয়েসটা একটু কাট করছে, শুধু সিগন্যালটা জানি না। একটু ক্লিয়ার করে দেবেন উনি কি বললেন? এক সেকেন্ড। হ্যালো। হ্যাঁ, এবার ঠিক তো আছে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, নমস্কার। তবু না আপনার না 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 না, সুদেব সুদেব, সুদেব, এখনো গোলমাল তোমার হচ্ছে, তোমার গ্লিচ হচ্ছে, ভয়েসটা একটু, ওয়াইফাই গ্লিচ আছে তুমি কিছু। একটু দেখো তো সিগন্যালটা। আমরা ফিরে আসছি অনির্বাণের কোয়েশ্চেনটা, আর কল্যাণদার কোয়েশ্চেন। কল্যাণদা তোমার আর হ্যাঁ কল্যাণ, তোমার কোয়েশ্চেনটা হ্যালো। যদি অ্যাড করে দাও। হ্যাঁ, ডাক্তারবাবু নমস্কার, কল্যাণ মজুমদার। আমি আপাতত কলকাতাতেই আছি। আর যেটা অনির্বাণ বলল যে অন্যান্য রাজ্যে যে ধরনের জিনিস, আমাদের এই যে দল যদি পরিবর্তন হলো শাসন, তাতে একটা নীতিগত পরিকাঠামো, আপনি যেগুলো আগে বললেন যে পলিসিটাকে চেঞ্জ করতে হবে, সিঙ্গেল উইন্ডো করতে হবে। এই যে বিভিন্ন জায়গাতে আমাদের, যদি আমরা ভাবি যে এই সরকার যদি, যে নতুন সরকারই আসুক, আমরা যেটা ভাবছি যে আমরা মানে বিজেপি সরকার আসবে, যে আমাদের যে শিল্প, শিক্ষা এবং স্বাস্থ্য, তিনটের মধ্যে যে একটা মেলবন্ধন তৈরি করার, এতগুলো ক্লাস্টার আছে, হলদিয়া, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, উত্তরবঙ্গ, কলকাতা তো বটেই, তারপর এই যে সমস্ত জিনিসটাকে কি রকম ভাবে করলে, যেটা আজকে উত্তরপ্রদেশ বা গুজরাট বা এমনকি অন্ধ্রপ্রদেশ, যেটা ইনভেস্টর ফ্রেন্ডলি হয়েছে, যেখানে মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে। ইভেন আমি যদি বলি তামিলনাড়ু, যেখানে বিজেপি সরকার নেই, সেখানেও প্রচুর ইনভেস্টমেন্ট এসেছে আমাদের। আর এই যে আমলাতান্ত্রিক যে একটা সমস্যা হয়েছে, যে এখানে আমলাদের কাজ না করে আমলারা বিশেষ করে কোন একটা দলের কাজ করছে, তারা মোর অফ আ ক্যাডার দেন অফ আ অ্যাডমিনিস্ট্রেটর। এই যে চেঞ্জ, এই জিনিসটাকে একদম পুরোপুরি পাল্টে একটা এই উন্নয়নের সামঞ্জস্য রেখে ব্যাপারটাকে কি পলিসি করা আপনার মনে হয় যে আমাদের ভবিষ্যতের জন্য সুবিধাজনক, এবং আমরা প্রবাসীরা যারা আছি তারা এতে কিভাবে, আপনার অভিমত এবং আপনার সাজেশন কি, যে কিভাবে এর সাথে যুক্ত হতে পারি যাতে বাংলা আবার সোনার বাংলা হয়, এটুকু। দেখুন, বাংলার আমি যে বললাম, বাংলার আহ সত্যি কথা বলতে বাংলা খুব রিচ। জল আছে, বন্দর আছে, এয়ারপোর্ট আছে, ন্যাশনাল হাইওয়ে 2 যেটা এখন খুব ভালো হয়েছে। এবার এগুলোকে কাজে লাগানোর জন্য যিনি শিল্পমন্ত্রী হবেন তার একটা ভিশন থাকতে হবে, এবং তার আন্ডারে একটা টাস্ক ফোর্স থাকবে, যে টাস্ক ফোর্স সেই ভিশনটাকে ইমপ্লিমেন্ট করবে। তার প্রথমেই দরকার কি, জমি যে আইন, জমি যে আইনটা আছে সেইটাকে অনেক সোজা করা। শিল্পের জন্য জমি অধিগ্রহণ করার যে আইন ব্রিটিশরা তৈরি করে গেছিল, সেই আইনটাকে পরিবর্তন করে, কিছুটা মডিফাই করে, তা না হলে শিল্পের জন্য জমি কোথায় পাওয়া যাবে? পশ্চিমবঙ্গে পপুলেশন ডেন্সিটি প্রচুর বেশি। আজকে একজন কৃষকের জমিও যদি আমরা অধিগ্রহণ করতে যান কোনো ইন্ডাস্ট্রির জন্য, সঙ্গে সঙ্গে বিরোধী দলরা তারা বিরোধিতার জন্যই বিরোধিতা করবে, তারা কিন্তু বাংলাকে এগোনোর জন্য বিরোধিতা করবে না। সুতরাং পরিবর্তন দরকার হচ্ছে মানসিকতা, যে আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করব না, আমরা বাংলার ভালোর জন্য যা হবে সরকারের সাথে আছি। আমরা শুধু ভোটের রাজনীতি নিয়ে করব না, কুটকাচালি করব না। নয়তো এতদিনে সিঙ্গুর কিন্তু হয়ে যেত, সিঙ্গুরের সাথে অন্য আনুষঙ্গিক শিল্প হয়ে যেত। আর ঠিক এইভাবেই গত 15টা বছর কেটে গেছে, আমরা কোনো ইন্ডাস্ট্রি করতে পারিনি, কারণ আমাদের মানসিকতা, রাজনৈতিক মানসিকতার মধ্যে
পরিবর্তন আনতে হবে, জনসাধারণকেও বুঝতে হবে এবং তাদের প্রপার কম্পেনসেশন দিতে হবে। হ্যাঁ, আমি কৃষকের একটা জমি নিলাম, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তো শালবনিতে কারখানা করবে না, কারণ সেখানে জল চাই। একটা ইনফ্রাস্ট্রাকচার করতে গেলে কলকাতার কাছে হতে হবে, সেখানে ভালো রকম, অন্তত কলকাতার কাছে না হোক, সেটাতে কমিউনিকেশন সিস্টেম যেন ভালো থাকে, জল ভালো পাওয়া যায়। মানে এই কয়েকটা বেসিক জিনিস, যে আমাদের এত শিল্পের জন্য এত জায়গা বরাদ্দ আছে, কেন সেগুলো ইমপ্লিমেন্টেড হচ্ছে না? কারণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো এমন জায়গায় শিল্প বান্ধব নয়। আর শিল্প বান্ধব হতে গেলে অনেক ফ্রি তাদের স্বাধীনতা দিতে হবে। কিরকম স্বাধীনতা? যেন কোনো রকম গুন্ডাবাজি এখানে না করা হয়, এবং একদম যেভাবে রাতারাতি গুজরাটে নিয়ে গেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী, মানে একদিনের মধ্যে সানন্দে পুরোপুরি দিয়ে টাটাকে তুলে নিয়ে চলে গেছেন, যে সানন্দে এখানে অনেক কটা ইন্ডাস্ট্রি হয়েছে, সেই মানসিকতার পরিচয় দিতে হবে। আমরা ভাববো, চিন্তা করব, চারবার ভাববো, ভবিষ্যতের ভোট, মানে আজকে আমাদের এই ভোট যাবে, এরপর পঞ্চায়েত ভোট আসবে, সুতরাং ভোটের রাজনীতি থেকে বাঙালিকে বেরিয়ে আসতে হবে বাঙালির উন্নতির জন্য। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তারবাবু। আর ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ করতে গেলে মানসিকতার পরিবর্তন হলে ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ হবে। আপনি কিছুতেই ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে পারবেন না যদি বাঙালির মানসিকতা এবং নেতাদের মানসিকতা এবং আমলাদের দলদাসে পরিণত না করি। বাংলা তবেই ভালো হবে। আপনার এই কথার মাধ্যমে ডাক্তারবাবু বলতে চাই যে পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রচুর বাঙালি, এবং বিশেষ করে আমরা এনআরআইস ফর বেঙ্গল, যেখানে আমি বললাম যারা ন্যাশনালিস্ট চিন্তাধারায় বিশ্বাস করে, মোদিজির মন্ত্রে, সংঘের মন্ত্রে, তা সবাই তাকিয়ে আছে কিভাবে বাংলায়, তারা সবাই বাংলাকে ফেরত দিতে চায়। এই বাংলা থেকে তারা পড়াশুনো করে আজকে বিভিন্ন কারণে পৃথিবীর বাইরে আছে, এবং ভগবানের আশীর্বাদে তারা নিজের নিজের জীবনে সবাই ভালো করছে, এবং তারা চায় যে তাদের নিজেদের সেক্টরে, কেউ ডক্টর, কেউ লিগ্যাল, কেউ ইঞ্জিনিয়ার, কেউ এন্টারপ্রেনার, বিভিন্ন। অ্যান্ড এইটা খুব ইম্পর্টেন্ট ডাক্তারবাবু, আপনি এত লোকের সঙ্গে মেশেন এই কথাটা বলতে, বাংলাকে যদি রিবিল্ড করতে হয়, প্রবাসের বাংলা এবং বিদেশে থাকা বাঙালিরা কিন্তু এই বাংলার উন্নতির একদম একটা ডান হাত হতে পারে। সেই সেই সমাজটাকে ছাড়া কিন্তু এটা সম্ভব হবে না। এইটাকে ইউটিলাইজ করতেই হবে। করতেই হবে, এক্স্যাক্টলি। আপনারা Exactly. ছোট ছোট ইনভেস্ট করতে থাকুন বাংলায়, ছোট শিল্প, এবং সেখানে যেন একদম মানে আপনারা টপ প্রায়োরিটি পান। রাইট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার টু, হুম, এখানকার আপনি ঝামেলাগুলো জানেনও না ওখানে থেকে, হুম, যেটা কোথায় কোন দাদাকে কত টাকা দিলে হুম, কিভাবে কাজটা হবে, কাজটা হবে, হ্যাঁ। এইসব ব্যাপারই যেন না থাকে। এনআরআই যারা করতে চান শিল্প, তারা তাদের সাথে গভর্নমেন্টের নীতির একটা সামঞ্জস্য থাকবে, মাঝে মিডলম্যান কেউ থাকবে না। কারেক্ট। এনআরআইরা যেমন ডাইরেক্টলি ইনভেস্ট করতে পারে, আমাদেরকে পরামর্শ দিতে পারে। আজকালকার দিনে দেখুন, এখানে আমি কলকাতায় বসে কথা বলছি, হুম, আপনি বলছেন, কেউ একজন লস অ্যাঞ্জেলেস থেকে কথা বলছে, কেউ ইউকে থেকে বলছে। হুম। সুতরাং পৃথিবীটা তো ছোট হয়ে একদম, গেছে। একদম, একদম। সুতরাং আমরা বাংলাকে বড় করতে পারবো? পৃথিবী ছোট হয়েছে, হুম, হুম, আপনাদের মত পাবো, হুম, কিভাবে এগোনো যায় সেটা পাবো। হুম, আর বেঙ্গল গভর্নমেন্ট আপনাদের থেকে টাকা পাবে যদি আপনারা এখানে ইনভেস্ট করেন, কিন্তু সেটা বাংলার সরকারের মাথায় ঢুকতে হবে। কারেক্ট, আমরা শুধুমাত্র ভোটের রাজনীতি করি। কারেক্ট, সবচেয়ে মুশকিল এখানে, আমরা বিরোধীরা কিছুতেই বিরোধিতা ছাড়তে পারি না। কারেক্ট, কারেক্ট। আর আমরা দাদা, কিছু কিছু আমরা, উন্নয়নের ক্ষেত্রে না, হুম, সরকার আর বিরোধীদের এক হওয়া উচিত। একদম সেটা অন্য রাজ্যে এই কিন্তু আছে। হচ্ছে, অন্য রাজ্যে আমরা হচ্ছে। ছোট্ট এবং একটা এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি, আমরা শুধু উন্নয়নের ক্ষেত্রে এক হতে পারি না, এমনকি আমাদের শত্রু দেশ যদি আমাদের আক্রমণও করে, আমরা বিরোধীরাও আমাদের সরকারের বা আমাদের দেশের বিরুদ্ধে চলে যে একটা দলকে বিরোধিতা করবো বলে। উন্নয়ন তো তার, হ্যাঁ, আমার আমার দেশের খুব খারাপ সুরক্ষাকেই আমরা লেগেছিল, বিরোধিতা করি।
যে প্রমাণ কোনো চাই আমরা যে কোনো আদৌ মিল যুদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পাকিস্তানের হ্যাঁ, যুদ্ধের সময় তো এটাই রাস্তায় সবচেয়ে নেমেছিল আমার খারাপ ধানবাদ থেকে লেগেছিল কলকাতা। যে আদৌ বালাকোট স্ট্রাইক হয়েছিল কিনা এভিডেন্স চাই। হুম, হ্যাঁ, আরে কারেক্ট। এটার কোনো এভিডেন্স কেউ রাখবে? হুম, মানে আমার মনে হয় এগুলো ইম্যাচিওর কথাবার্তা। এবারে কিন্তু হয়নি। হুম, অপারেশন সিন্দুর মানে অ্যাকচুয়ালি উপর থেকে স্যাটেলাইটে তো সবই দেখা হ্যাঁ, যায়, হ্যাঁ, রাইট। সুতরাং এখন আর লুকোচুরির ব্যাপার নেই। হুম, কি ছিল কি আছে সেটা। তবে একটা কথা, বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে। একদম। এনারাই একদম বাঙালি, একদম। আমাদের বাঙালিদের একটা বিরাট অংশ, ইয়েস। এবং তাদের ইনভলভমেন্ট দরকার বাংলার উন্নতির জন্য। এবং আমি আশা করব যে সরকারই সামনে আসুক, এনআরআইদের সাথে একসাথে হাতে হাত মিলিয়ে মেন্টাল যে বাধা বাঙালির, যে আমরা সবচেয়ে বুদ্ধিমান জাতি, হুম, এটাকে সরিয়ে এগোতে হবে। একদম একদম। আপনাকে বলি দাদা, আমরা তো মানে আমরা 100% আমরা ইকুয়াল স্টেক হোল্ডার বাংলার উন্নতির ক্ষেত্রে, এবং এত বছর বিদেশে থেকে যেটা দেখেছি, আপনি নিজেও জানবেন, আপনারাও এত বন্ধু বান্ধব আমি শিওর আত্মীয় স্বজন বাইরে থাকে, বাঙালিদের যে বাংলা পৃথিবীর যে জায়গাতে থাকুক, বাঙালিরা সব জায়গাটা ছোট করে কলকাতা বানিয়ে রেখেছে। এবং বাঙালিদের যে বাংলার প্রতি ভালোবাসা, এবং এটা জাস্ট সিম্বলিক নেই, এটা সবাই ফিরিয়ে দিতে চায়। এবং সেই পয়েন্টেই আমি জিজ্ঞাসা করব আমাদের দুই ভাই সুদেব মুখার্জি সিলিকন ভ্যালি থেকে, অ্যান্ড উৎপল সরকার রোম থেকে, ওদেরও কিছু প্রশ্ন আছে। তোমরা যদি করো দুজনেই একসাথে, দেন লেট ডক্টর সাহেব ডক্টর ব্যানার্জি রেসপন্ড, অ্যান্ড দেন আমরা রত্নেশ্বর আমাদের ছোট ভাইকে বলবো, দেন থ্যাংক ইউ নোট বলে আমরা শেষ করবো। বাট সুদেব অ্যান্ড উৎপল, তোমরা যদি তোমাদের পয়েন্ট অফ ভিউটা রাখো। হ্যাঁ, থ্যাংক ইউ সুধাজিৎ। আমার কথা শোনা যাচ্ছে তো এবার ঠিক এখন মতো? একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। থ্যাংকস, থ্যাংক ইউ। ডাক্তারবাবু, আপনার কথাগুলো প্রচন্ড ভালো লাগলো। আপনি যে 10 ইয়ার্স এর একটা 5-10 ইয়ার্স এর একটা যে ভিশনের কথা বললেন, এবং যেভাবে বললেন যে কলকাতার যে শিল্পের যে পরিস্থিতি যেটা আছে, যেটা যেটা আমি কিছুদিন আগে যুধাজিৎকে বলছিলাম, যে সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার তার প্রথম ভাষণে বলেছিল, সে যখন সিঙ্গাপুরকে নিয়েছিল, সিঙ্গাপুর একটা ছোট্ট গ্রাম ছিল, সে তার প্রথম ভাষণে বলেছিল, আমার আমার আমি চাই সিঙ্গাপুরকে কলকাতার মতো প্রশ্নটা লিখে উন্নত দিলেও করতে। হবে যদি হুম? অসুবিধা থাকে। কি আবার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা। তোমার কথা হ্যাঁ, শোনা যাচ্ছে, এভরিওয়ান এলস প্লিজ মিউট। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। go ahead. হুম, হুম। তো তো সেই জায়গার থেকে একটা সময় ছিল যেখানে পুরো যে ইস্টার্ন সিবোর্ড যেটাকে বলে এশিয়ার, সেটার কেন্দ্রবিন্দু ছিল কলকাতা। সেখান থেকে আজকে আমরা কলকাতায় যেই জায়গায় এসেছি, সেখানে একটা শিল্পের জন্য হাহাকার চলছে, আমরা তো সেগুলো শুনলামই। আহ তার একটা ছোট্ট জায়গাতে আপনার একটু, যেহেতু আমরা সারা জীবন তথ্য প্রযুক্তিতেই কাজ করেছি এবং আইটি ইন্ডাস্ট্রি নিয়েই কাজ করে এক এসেছি। সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড সুদেব, এক সেকেন্ড। আমার মনে হচ্ছে নারায়ণদা বোধহয়, ডক্টর ব্যানার্জি বোধহয় কোনোভাবে না না, অল গুড। ডিসকানেক্টেড। নো 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 নো, কল্যাণ দা, অল গুড। তুমি একটু মিউট করো অল প্লিজ। গুড। ব্যাস আচ্ছা। ব্যাস। ওকে, গো এড, গো এড। হ্যাঁ, হ্যাঁ। তো যেহেতু আমরা আইটি এবং সফটওয়্যারে কাজ করেছি, হুম, এটা যেটা হয়েছিল আমাদের সময়, সিপিএম এর লোকজনরা বলেছিল যে এইখানে কলকাতায় কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রি করতে দেবে না, যার জন্য যদি, যদিও তখন মানে আমরা ইন্ডাস্ট্রি জয়েন করার আগে, 1990s এর আগে সিএমসি ছিল কলকাতাতে। কলকাতাতে আরএস সফটওয়্যার তৈরি হয়েছিল, কিন্তু সেই কোম্পানিগুলো বড় হতে পারেনি। ইনফোসিস ব্যাঙ্গালোর থেকে উইপ্রো, এগুলো বড় হয়ে গেল, এবং কলকাতাটা এখনো মানে কলকাতা এখনো স্ট্রাগল করে যাচ্ছে। আর বাঙালিরা, আপনি যদি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে যান, সেখানে ছোট ছোট মানে কলকাতা তৈরি হয়ে গেছে অলরেডি, যেহেতু এত প্রত্যেকটা বাঙালি ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ বা সিলিকন ভ্যালিতে চলে আসছে। তো আপনার আপনার সাথে একটু যদি জানতে আটকে চাই গেছে তাহলে। কোনো কারণে। হুম। না না, গো এড, গো এড, গো হ্যাঁ, এড, অল আপনার গুড। আপনার আপনার কাছে আমাদের যেমন কলকাতার এই সফটওয়্যার এবং তথ্য প্রযুক্তি এই ব্যাপারটা, কারণ কলকাতায় এতগুলো বড় বড় ইউনিভার্সিটি আছে, শিবপুর আছে, যাদবপুর আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, পাশে আইআইটি খড়গপুর আছে, দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ থাকা সত্ত্বেও কলকাতা, দুর্গাপুর এবং সেই করিডোরটাতে একটা যে আইটির যে বিকাশ, সেই বিকাশটা ঠিক মতো হলো না। হ্যাঁ হ্যাঁ, এই এই ব্যাপারে যদি একটু আপনি একটু আপনার জাস্ট শর্টে বলবেন, মাঝখানে হুম, কেটে গেছিল, জাস্ট শর্টে। জাস্ট শর্টে বলবো যে এই আইটি শিল্পটা কলকাতা তো অনেকটা পিছিয়ে পড়েছে
ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের থেকে, এবং এখন আম, হায়দ্রাবাদে আমরা হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশ ভাগ হওয়ার পর আমরা দেখলাম চন্দ্রবাবু নাইডু এসে অন্ধ্রপ্রদেশেও নতুন করে আইটি কে নিয়ে আসার চেষ্টা করছে। আমরা কিছুই করছি না, তো আমাদের কি কোনো ভিশন ওই জায়গায় আমরা কোনোভাবে হেল্প করতে পারি অ্যাজ আ এনআরআই? আমরা তো এই এই ইয়েতে আছি, এই এই প্রযুক্তিতেই আছি বহু বছর। থ্যাংক ইউ সুদেব। আর উৎপল তোমারটাও অ্যাড করে দাও তাহলে ডক্টরবাবু একসঙ্গে। একটা হলো যে টেকনোলজি রিলেটেড বেঙ্গল, বেস্ট অফ দ্য ব্রেন, বেস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ, আইডিয়ালি আইটি শুড হ্যাভ বিন লেড বাই বেঙ্গলিজ, বাট হোয়াট এভার বেঙ্গলি হয়তো এখনো করছে বাট বেঙ্গল করছে না, তো সেটাকে কি জায়গা থেকে আপনি দেখছেন? আর উৎপল প্লিজ অ্যাড ইউর কোয়েশ্চেন। নমস্কার, আমি উৎপল সরকার রুম থেকে বলছি। যে আমি বলছিলাম যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা, যে মানে বর্তমানে যে সরকারি স্কুলগুলা সব বন্ধ হয়ে যাচ্ছে বা করছে, সব প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে স্কুলগুলা পর্যন্ত, এবং সরকারি স্কুলের শিক্ষকরাও তার বাচ্চাদের পড়াচ্ছে মানে ইংলিশ মিডিয়াম স্কুলে। তো সেই ব্যাপারে কি মানে আমরা যদি একটা প্ল্যাটফর্মের মধ্যে যদি আমাদের বোর্ড গুলাকে করা যায়, যেমন ভ্যারাইটিস বোর্ড গুলো আছে, দিল্লি বোর্ড, সিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, তো এগুলা কি সব একসাথে করে কি এরকম আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমাদের পশ্চিমবাংলায় খুব তলানিতে আছে বর্তমানে, তো সেই ব্যাপারে যদি আপনি একটু মানে মতামত করতেন আর কি, ব্যক্ত মানে করতেন। আমি একটু সামারাইজ করছি উৎপল দা, তো হুম। বলতে চাইছেন যদি একটা সেন্ট্রাল একটা হোমোজিনিয়াস বেঙ্গল এডুকেশন রাইট। বোর্ড পিছিয়ে পড়ছে, আমরা হ্যাঁ, ন্যাশনাল কম্পিটিটিভ এক্সাম আইএস হ্যাঁ, আইপিএস হোক বা ইভেন আইআইটি এই ধরনের পিছিয়ে যাচ্ছি, রাইট। ভেরি গুড কোয়েশ্চেন। ডাক্তারবাবু আপনি যদি প্লিজ আপনার পয়েন্ট অফ ভিউটা রাখেন। আমি ফার্স্টে যেটা প্রথম প্রশ্ন এসেছিল সেটা বলি। হুম। আইটি সেক্টর যে পিছিয়ে যাচ্ছে ক্রমশ, সেটা কিন্তু গভর্নমেন্ট ইনিশিয়েটিভের কিছুটা অভাব আছে। জায়গা কোথায়? সেক্টর 5 এর পর সেক্টর 6 তো হয়নি, সুতরাং শুধু সেক্টর 5 এর সীমাবদ্ধ। নাম্বার 2, অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট তো আসছে না, আর এখানে প্রচন্ড কম স্যালারি দেওয়া হয়, সেই জন্য বেশিরভাগ কিন্তু যারা আইটি সেক্টরে আছে তারা ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ প্রেফার করে, তার কারণ তাদের স্যালারি সিস্টেম এখানকার ডবল। যদিও কলকাতায় থাকার খরচ কিন্তু সবচেয়ে কম। কলকাতায় যে মানুষটা 10,000 টাকায় তার খাবার দাবার সমেত থাকতে পারবে, হ্যাঁ, ভালোভাবে থাকতে গেলে কলকাতায় যে টাকা লাগে তার চেয়ে অনেক বেশি টাকা লাগে কিন্তু হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোরে থাকতে। ব্যাঙ্গালোরে জলের অভাব, কলকাতায় জলের অভাব নেই। সুতরাং এটা না, যারা সরকারে আছেন তারা এটা বুঝবেন যে আমাদের ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, আইটি ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার উচিত, এসিজেড ইমপ্লিমেন্ট করা উচিত। এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে পড়াশোনার ব্যাপারে, আমরা যখন মাধ্যমিক পড়েছি, মাধ্যমিকে পড়েও তো আমরা জয়েন্টে চান্স পেয়েছি, বা এখনকার দিনের নিটে যদি হয়। সুতরাং পড়াশোনাটা সরকারি স্কুলে হচ্ছে না দুটো কারণে। একটা হচ্ছে যেখানে স্কুল আছে সেখানে শিক্ষক নেই, যেখানে শিক্ষক আছে সেখানে স্কুল নেই। এটা একটা গভর্নমেন্টের প্রকল্প আছে যে ভূমিশ্রী পসিবলি, অর্থাৎ যে যেখানকার তাকে সেইখানে টিচিংটা দেওয়া উচিত, কিন্তু বেশিরভাগই না। ওখানে হচ্ছে কি, কোনো স্কুলে টোটাল 10 জন ছাত্র 8 জন টিচার, আর অনেক স্কুলে অনেক আছে 600 জন স্টুডেন্ট কিন্তু সেই 8 জনই টিচার। তার মধ্যে একজন টিচার সারাক্ষণ লেগে থাকেন নন টিচিং জবের সাথে। আর সবচেয়ে বড় কথা, শিক্ষকরা কিন্তু প্রচন্ড ভালনারেবল টু পলিটিক্যাল ইন্টারফারেন্স, সে আগের দশক থেকে এখনো অবধি। এবং আমি জানি না বাইরের ইউপি বা অন্য জায়গায় বিজেপি শাসিত অঞ্চলে কি হচ্ছে, কারণ এখানে শিক্ষকরা কিন্তু আমার পেশেন্ট, এবং তারা দুঃখ করে বলেন একজনকেও ফেল করানো যাবে না, এরকম নির্দেশ কিন্তু আমাদের প্রধানরা দেয় এবং শিক্ষকরা সেটা শুনতে বাধ্য। আমরা এখনো অবধি নরেন্দ্রনাথ
যেখান থেকে আমি পাশ করেছি। এখন অবশ্য আমাদের সমকালীন কোনো টিচার নেই, কিন্তু টিচারের যে সম্মান পাওয়া উচিত সেই সম্মানটা আমরা দিচ্ছি না। কিন্তু যদি সিবিএসসি, আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গলকে করতে হয়, এটা সেন্ট্রাল লেভেল থেকে করতে হবে। সেটা একটা রাজ্য সরকারের পক্ষে করা কিন্তু সম্ভব না। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ইউনিভার্সাল এডুকেশন প্ল্যান করুক, যেটা ইমপ্লিমেন্ট করবে সবাই। শুধু একটাই থাকবে, ভাষার ব্যাপার, যে 3টে ভাষার সিস্টেম, ইংরাজি, হিন্দি এবং মাতৃভাষা। এই 3টে ল্যাঙ্গুয়েজ খুব একটা শেখা গন্ডগোলের নয়। অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি শেখা এবং বাকি তার করসপন্ডিং যে ল্যাবরেটরি গুলোর ইনভলভমেন্ট, স্কুলের উন্নতি, স্কুলের বিল্ডিং এর উন্নতি, ল্যাবরেটরি গুলোকে আপ টু দি মার্ক করা, প্রপার শিক্ষক নিয়োগ করা, এই জিনিসগুলোর মধ্যে সবকিছুর মধ্যে স্বচ্ছতা যদি আসে হবে। কিন্তু আপনি যেটা চাইছেন আইসিএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড এক করতে গেলে এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল থেকে আসতে হবে। কোনো রাজ্য সরকার কিন্তু এটা পারবে না। থ্যাংক ইউ ডাক্তারবাবু, আপনি এতটা সময় আমাদের দিলেন এবং এত সুন্দরভাবে সবকটা পয়েন্ট বললেন, এবং ইট শোজ ওয়াই ইউ আর সো পপুলার, রাইট? আপনার যে বাগ্মিতা এবং যেভাবে আপনি আড্ডার মতো করে, আপনাকে আমি আমি সেটাই বলতে চাই যে প্রবাসী বাঙালিদের বাংলার প্রতি ভালোবাসা, এবং দুর্গাপুজো থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে, গান থেকে শুরু করে, বাংলার উন্নতির জন্য তারা নিজেদেরকে যতটা ভেস্টেড এবং যেভাবে ভাবে, বাংলা মায়ের উন্নতির জন্য এবং এইখান থেকে রিবিল্ডিং এর জন্য প্রবাসী বাঙালিদের একটা বিরাট বড় ভূমিকা থাকবে। এবং আমি শিওর নতুন সরকার নই হবে, যাই হবে তাতে, এবং আমরা জানি মোদিজি প্রবাসীদের সঙ্গে কতটা যুক্ত, এই কারণেই, কারণ উনি নিজেও বহু বছর বিদেশে এসছেন, দেখেছেন, এবং উনি জানেন যে ডায়াসপোরা কতটা ইম্পর্টেন্ট। তো এই নিয়ে আমি আমার ছোট ভাই রত্নেশ্বরকে রিকোয়েস্ট করব, ডাক্তারবাবুকে আমাদের সবার পক্ষ থেকে, এনআরআইস ফর বেঙ্গলের তরফ থেকে তুই যদি একটা থ্যাংক ইউ নোট বলিস। এবং ওয়ান্স এগেইন ডাক্তারবাবু, আমাদের সবার প্রণাম আপনাকে। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা, আপনার সঙ্গে দেখাও হবে বাংলায়, কলকাতাতেই দেখা হবে আপনার সাথে। বাট ওয়ান্স এগেইন রত্নেশ্বর, তুই যদি প্লিজ। ধন্যবাদ নারান্দা, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আশা করি পশ্চিমবঙ্গের মানুষ জাগবে, পশ্চিমবঙ্গের মানুষ বুঝবে যে কেন একটা পরিবর্তন এখন একটা আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এবং আমি আশা করব আপনার কথা শুনে সমস্ত পশ্চিমবঙ্গের ভোটাররা তাদের ভোটিং মেশিনে বাটনটা টেপার আগে তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভোট দেবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ঠিক সবাই আছে। ধন্যবাদ। একদম খুব ভালো থাকবেন ডাক্তারবাবু। সবাইকে ধন্যবাদ, বন্ধুদের, সারা পৃথিবীর সবাই যারা শুনলেন, আপনারা শুনবেন, ছড়িয়ে দেবেন। এটা অনেক ভালো ভালো কথা আজকে আলোচনা হয়েছে, যত মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন তত আমাদের বাংলার ভালো হবে। যেটা রত্নেশ্বর বলল, নতুন প্রজন্মের, নেক্সট জেনারেশনের কথাটা কিন্তু মনে রাখবেন। ধন্যবাদ। বিদায় নিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ।